তোমাকে একলা ফেলে যাওয়ার জন্য অনেক সরি, অনেক। বাচ্চাটা আর কিছু বলার আগে একটা শক্ত হাত হ্যাচকা টান দিয়ে বাচ্চাটাকে তামান্না থেকে সরিয়ে নিল। মেজর সাদাত। হতবিহ্বল তামান্না তোতলালো। মেজর সাদাত কোনো উত্তর না দিয়ে এজেন্ট নিয়নের দিকে কাঁধ ঝাঁকে ইশারা করলো। এজেন্ট নিয়ন হ্যাঁ সূচক ভঙ্গিতে মাথা নাড়ালো। মেজর সাদাত শক্ত হাতে তামান্নাকে সরিয়ে বাচ্চাটাকে টেনে হিঁচড়ে গাড়ি থেকে নামালো। তামান্নার মাথা 2 সেকেন্ডের জন্য কাজ করা বন্ধ করে দিল। এই 3 সেকেন্ডের মাথায় তার চেতনা ফিরে এলো এবং সে ছিটকে গাড়ি থেকে নামলো। লেক সাইডের এই কিনারাটা এমনিতে রাত 12টার পর নেশাখোরদের আখড়া থাকে। কদিন আগে এদিকে পুলিশের ঘন ঘন রেটিং চলেছে, তাই অন্তত কদিনের জন্য এরিয়াটা রাতের বেলা পুরোপুরি জনবিচ্ছিন্ন আর নির্জনই থাকবে। তামান্না বের হতেই পূর্ণ চাঁদের কোমল জ্যোৎস্না যেন তাকে ঘিরে ফেলল। লেকের পানি সেই জ্যোৎস্নায় চিকচিক করছে। দূরের নিশাচারী এক পাখির হাহাকারের মতো ডেকে চলছে। এই ভয়ঙ্কর সৌন্দর্যকে আরো ভয়ানক করে তুলেছে লেকের পাশে দাঁড়ানো অনমনীয় এবং স্থির হয়ে দাঁড়িয়ে থাকা মেজর সাদাত। মেজর সাদাত বাচ্চাটাকে টানতে টানতে নিয়ে লেকের পাশে নিয়েছে। বাচ্চাটা আচমকা এই চমকের ধাক্কায় এতক্ষণ কিছুই বলেনি, কিন্তু মেজর সাদাত যখন তাকে লেকের পাশে দাঁড় করিয়ে তার বজ্রমুষ্টি আলগা করে দিল, তখনও 10 বছরের এই বাচ্চা ছেলেটা মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল। এতটুকু ভয় সে পেয়েছে বলে মনে হয় না। মেজর সাদাত চিবিয়ে চিবিয়ে বলল, তোমাকে আমি কম হলে 100 বার বলেছি, ডু নট ইউজ ইউর ড্যাম পাওয়ার। বাচ্চাটা চোখ তুলে তাকালো। ঠোঁটের কোণে শয়তানি হাসি ফুটল। তার যা বলল তার মোটামুটি ভাবে বাংলায় মনে হয়। আমি তোমার কাছে এসেছিলাম, তাই না? ছোটখাটো একটা বোমা বিস্ফোরিত হলো যেন মেজর সাদাতের মাথায়। সে শীতল কণ্ঠে বলল, তোমার কোন হিসেবে এই ধারণা মাথায় ঢুকলো যে আমি তোমাকে কাজে লাগাতে চাই? বাচ্চাটা বয়সের তুলনায় বড় এবং বখাটে কণ্ঠে বলল, Is this stupid? Like all I've given and taken. My dad used to tell me that. মেজর সাদাত তা বটেই। বাইরের দাঁড়ানো তামান্না পর্যন্ত স্তব্ধ হয়ে গেল বাচ্চাটার কথায়। মেজর সাদাত ছোট্ট নিঃশ্বাস ফেলল। হ্যাঁ, তোমার বাবা ডক্টর রিচার্ডসন। আমি তো ভুলেই গেছিলাম তুমি জানোয়ারটার রক্ত। বাচ্চাটা কিছু বলার আগে মেজর সাদাত পকেট থেকে তার রিভলভার বের করলো। মেজর সাদাত খুব ভালো করে জানে বাচ্চাটা টেলিকাইনেসিসের সামনে এই গান কিছুই না, তবুও তার হাত এতটুকু কাঁপল না। কঠোর হাতে বাচ্চাটার মাথায় ঠেসে ধরল রিভলভারের শীতল নলটা। বাচ্চাটা এই প্রথম ভয় পেল, মনে হয় ফিসফিস করলো। Are you going to dispose me? মেজর সাদাত কোনো উত্তর দিল না, কেবল তার বুড়ো আঙ্গুলটা চেপে বসলো রিভলভারের ট্রিগারে। বাচ্চাটা থরথর করে কেঁপে উঠল। ধপ করে মাটিতে বসে পড়ল সে। মাটিতে পড়েই বাচ্চাটা তার 2 হাত দিয়ে ভেজা বালি মাটিতে আঁচড় কাটতে লাগলো। চোখ বন্ধ করে ক্রমাগত বিড়বিড় করতে লাগলো। Subject 02 is useful. I can be useful. Don't damage me. Please don't call me. এই টাইপের অসংখ্য নিষ্ঠুর দৃশ্যগুলো দীর্ঘদিনের ট্রমা হয়ে গেঁথে আছে বাচ্চাটার মস্তিষ্কের ভেতর। 10 বছরের এই ছোট্ট জীবনে তার সামনে অসংখ্য বাচ্চাকে এভাবে সরিয়ে দেওয়া হয়েছে। কাউকে তার মতো অনেকগুলো টেস্ট সাবজেক্ট বাচ্চাগুলোর সামনে গুলি করে মেরে ফেলা হয়েছে, কাউকে ইঞ্জেকশন পুশ করে, কাউকে আবার। এরপর থেকে এই বাচ্চাটার মাথায় ঢুকে গেছে এই পৃথিবীতে কাজে না লাগলে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাই মেজর সাদাতের হাতের পিস্তলটা গুড়িয়ে দেওয়ার যে অতিমানবীয় শক্তি এই বাচ্চাটা বহন করে চলেছে, তা মেজর সাদাতের উপর ব্যবহার করার জন্য যতটুকু সাহস বা বুদ্ধি লাগে তার কোনোটাই নেই এই বাচ্চাটার। তামান্না ছাড়া এই ব্যাপারটা আর কেউ বুঝতে পারলো বলে মনে হয় না। তামান্না মেজর সাদাতকে এভাবে বাচ্চাটার পিস্তল তাক করতে দেখেই চিৎকার করে উঠল, কিন্তু সে পাগলের মতো ছুটে আসার আগে একটা শক্ত হাত তাকে বাহু ধরে ফেললো। তামান্না ঝটকা মেরে ঘাড় ঘুরিয়ে তাকালো। এজেন্ট নিয়ন গাড়ি থেকে বের হয়ে এসেছে। এজেন্ট নিয়ন বজ্রমুষ্টি তাকে যেতে দিচ্ছে না। তামান্না বুক ভরে শ্বাস নিল, কঠোর কণ্ঠে বলল, হাত ছাড়ুন, এই যে নিয়ম। এজেন্ট নিয়ন শান্ত চোখে তাকালো, বলল, 7 কোটি বাঙালিকে হে বিমুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করনি। রবি ঠাকুরের বিখ্যাত লাইন। একটু থেমে সহজ গলায় বলল সে, আপনার অবস্থা তো আরও খারাপ তামান্না। আপনার বাচ্চা হচ্ছে গিয়ে এই লেভেলের দানব। আপনার যুক্তিহীন স্নেহ তাকে মানুষ হতে না দিলে মহা সমস্যা। তামান্নার এইসব বাজে কথা শোনার সময় নেই। সে ঝটকা মেরে হাত সরাতে নিল। তার সাথে সাথে এজেন্ট নিয়ন তামান্নার এক হাত পেছনে টেনে নিয়ে অন্য হাত দিয়ে তামান্নার ঘাট ধরে তার মাথাটা গাড়ির বনেটে ঠেসে ধরলো। তামান্না কিছু বুঝে ওঠার আগে আবিষ্কার করলো তার হাত আর মাথা নিজে থেকে নাড়ানোর কোনো উপায় নেই। তামান্না কুকিয়ে উঠল, প্লিজ, মেজর সাদাত বাচ্চাটাকে মেরে ফেলবে। আমায় আমায় যেতে দিন। এজেন্ট নিয়ন শান্ত চোখে সামনের দিকে তাকালো, নরম কণ্ঠে বলল, আপনি এই কাহিনীতে কেউ না।
আমরা হচ্ছি শুধুমাত্র দর্শক। কি হবে সামনে তা তো ঠিক করবে মেজর সাদাত আর ওই 2 আঙ্গুলের বাচ্চাটা। তামান্না পাগলের মতো ঝটকায় নিজে মুক্ত করার ব্যর্থ চেষ্টা চালাতে লাগলো, সাথে কান ফাটানো চিৎকার। মেজর সাদাত প্লিজ না, প্লিজ না। মেজর সাদাত রিভলভারের সেফটি ক্যাচ অফ করলো। ক্লিক করে শব্দ হলো একটা। মেজর সাদাত বাচ্চাটার দিকে তাকিয়ে আবেগহীন কণ্ঠে বলল, শুরুতে আমার তোমাকে মারা যেতে দেওয়াই উচিত ছিল। সরি ফর দ্য লেট। এতক্ষণের নরম বাতাসের ফিসফাস শব্দ আস্তে আস্তে মিলিয়ে গেল। দূরে নিশিচারি পাখিটাও বিনা কারণে জ্যোতি টানলো তার নিঃসঙ্গ সুরে। প্রকৃতিও যেন অপেক্ষা করছে একটা ভোতাগুলি শব্দের জন্য, যা সামান্য শব্দটা ইতি টানবে তার ভয়ানক অনিয়মের। প্রবল জ্যোৎস্নার আলো ভেসে যাচ্ছে চারদিন। এই ঝলমলে আলোতে মেজর সাদাত আর বাচ্চাটাকে না দেখতে পারার কোনো কারণ নেই তামান্নার, কিন্তু 2 চোখের উপচে পড়া জলের বাধায় সে কিছুই দেখতে পারছে না। তামান্না অবরুদ্ধ কণ্ঠে শেষবারের মতো বলল, মেজর সাদাত ডোন্ট ডু ইট। এত এত বড় ভুলটা করবেন না। তামান্নার হাহাকার মেজর সাদাতের কানে বাজলো ঠিকই, কিন্তু তা রিভলভার ধরা অনমনীয় হাতে এতটুকু কাঁপন ধরাতে পারল না। সাইদ, তুমি তোমার ফুসফুসের 12টা বাজিয়ে বসে আছো, এই তথ্য ডক্টর জানো? ইশরাত হাতের ফাইলগুলো ধপাস করে ডেস্কে রাখলো। মেজর সাদাত অলস ভঙ্গিতে টেবিলে হেলান দিল, নির্বিকার কণ্ঠে বলল, জানি। কপাল ভালো, একেবারে প্রাইমারি অবস্থাতে ডিটেক্ট করা গেছে। কিছু ওষুধ প্রেসক্রাইব করে দিচ্ছি, নিয়মিত খেলে সেরে যাবে। কফিং আর মাউথ ব্লিডিং হতে পারে কিছুটা, তবে এটা অতটা বেশি ক্ষতিকারক না। এরকম বোকার মতো সিগারেট টানা ছেড়ে দাও, থেমে যাবে। ডক্টর ইশরাত একটা না বলে যাচ্ছে। মেজর সাদাত মৃদু হাসলো। ইশরাত তার ক্লাসমেট, সে ছোটবেলা থেকে দেখে আসছে অল্পতে মেয়েটা প্রচণ্ড ঘাবড়ে যায়। সে অভ্যাস এখনও যায়নি দেখা যাচ্ছে। ইশরাতের কপালের বিন্দু বিন্দু ঘাম ক্রমাগত ঢোক গিলে যাওয়া আর কলম দিয়ে সাদা কাগজে অহেতুক কাটাকুটিতে একেবারে স্পষ্ট দেখিয়ে দিচ্ছে। এত নার্ভাস হলে ডাক্তারের মতো একটা পেশায় এতদিন টিকে আছে কি করে বেচারি? মেজর সাদাত নরম গলায় বলল, ইসরাত, টেল মি দ্য ট্রুথ। ডাক্তার ইশরাত ঠোঁট কামড়ালো, খসখসে গলায় বলল, আই টোল্ড ইউ দ্য ট্রুথ। আমি আমার লাংসের ব্যারাম নিয়ে এখানে আসিনি ইসরাত। আমি আমার মাথা ব্যথার সমস্যা নিয়ে তোমার কাছে এসেছি। ফুসফুসে 13টা বাজিয়ে বসে থাকলো তাতে যে এই মাথা ব্যথার সমস্যা হবে না, সেটা আমার মতো পেশেন্টে বলে দিতে পারে। মেজর সাদাত সহজ গলায় বলল। দীর্ঘ সময় নিল। ডক্টর ইশরাত থেমে থেমে বলল, সিটি স্ক্যানে তোমার ব্রেনে একটা টিউমার ডিটেক্ট করেছে। ইটস ডেডলি অ্যাজ স্লো পয়জন। মেজর সাদাত খুব বেশি চমকালো না, কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার হাতে সময় কি পরিমাণ আছে? এভাবে চিন্তা করো না, বাইরের দেশের সার্জারি। ইশরাতের কথা থামিয়ে দিল মেজর সাদাত। স্বভাব সুলভ নিরুত্তাপ কণ্ঠে বলল, সময় কতটুকু আছে? মিরাক্কেল না হলে 6 মাস। ডক্টর ইশরাত থমথমে গলায় বলল। মেজর সাদাত শাক করলো, কিছু বলল না। সাইদ, তুমি আমার কথার উপর ধরে বসে থেকো না প্লিজ। বাইরের একটা দেশে ডায়াগনোসিস করাও। দেয়ার মাস্ট বি আ সলিউশন। ইশরাত অনুরোধের স্বরে বলল, তার মানে এই বিরক্তিকর মাথা ব্যথা আমার সাথে মরার আগ পর্যন্ত লেগে থাকবে। মেজর সাদাত ডাক্তার ইশরাতের কথার খুব বেশি পাত্তা দিল বলে মনে হয় না। আপন মনে স্বগতোক্তি করলো কেবল। শক্ত হলো ডক্টর ইশরাতের চোয়াল, কঠোর গলায় বলল, ব্যাপারটা খালি মাথা ব্যথা পর্যন্ত থেমে থাকবে না। সাউন্ড এফেক্ট হিসেবে হ্যালুসিনেশন স্টার্ট হতে পারে। জিনিসটা এত খোলাভাবে নিও না। বাইরের একটা হাসপাতালের নিউরোলজি বিভাগের সাথে অ্যাপয়েন্টমেন্ট নাও প্লিজ। মেজর সাদাত কথা না বাড়িয়ে ডক্টর ইশরাতের চেম্বার থেকে চলে এসেছিল। জীবনের প্রতি তার বিশেষ কোনো আকর্ষণ নেই। কাজেই ডক্টর ইশরাতের সাবধান বাণীতে তার বিশেষ কোনো বিকার হয়নি। তারপরের ঘটনা স্রোতের অনেক পালাবদল হয়েছে, তবুও মেজর সাদাতের মনে এই 3 মাসের পুরনো ঘটনার আচমকা ধাক্কা দিল। এমনটা হওয়ার কথা ছিল না। মেজর সাদাত তামান্নার চিৎকার চেঁচামেচিতে বিন্দুমাত্র প্রভাবিত হয়নি। তার আঙ্গুলটার পিস্তলের ট্রিগার চেপে বসতে আর কয়েক সেকেন্ড দেরি ছিল। ঠিক সেই মুহূর্তে মেজর সাদাতের মাথার ভিতর তীব্র যন্ত্রণা শুরু হলো। শিথিল হয়ে এলো মেজর সাদাতের হাতের পিস্তল। মেজর সাদাত অন্য হাতে তার মাথা চেপে ধরল, চাপা কণ্ঠে বলল, ড্যাম, নট নাও। কপাল ভালো 30 সেকেন্ড জন্য স্থায়ী হলো ব্যথাটা, কিন্তু মেজর সাদাতের কাছে লাগলো যেন 30 বছর। মেজর সাদাত বড় করে শ্বাস টানলো, তারপর আবারও শক্ত করে পিস্তল তাক করলো বাচ্চাটার দিকে। তামান্না চিৎকারের শব্দ এখনো শোনা যাচ্ছে। বাচ্চাটা মাথা নিচু করে মাটিতে বসে আছে ঠিক আগের মতোই, অথচ মেজর সাদাতের খটকা লাগছে। মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই। মনে হচ্ছে তার এই 30 সেকেন্ডের অন্যমনস্কতা অনেক বড় পরিবর্তন এনেছে দৃশ্যপটে।
মেজর সাদাত দাঁতে দাঁত চেপে রিভলভারের ট্রিগারে আঙ্গুল ছোয়ালো। শেষ মুহূর্তে এই টাইপের আবেগী নির্বুদ্ধিতার মানে হয় না। ট্রিগার টানার ঠিক এক মুহূর্ত আগে বাচ্চাটা মুখ তুলে তাকালো মেজর সাদাতের দিকে। আর ঠিক সেই মুহূর্তে মেজর সাদাত তার খটকা লাগার কারণ বুঝতে পারল। তার সামনে মাটিতে হাঁটু গেড়ে বসে থাকা বাচ্চাটা আসলে মেজর সাদাত নিজেই। ঠিক মেজর সাদাত বললে ভুল হবে, সেই সৈনিক বিদ্রোহের মাঝে পড়ে যাওয়া 12 বছরের বাচ্চাটা, ছেলেটা সাইদ সাদাত। মেজর সাদাত এক পা পিছিয়ে গেল। বিদ্যুৎ ঝলকের মতো তার মাথায় আঘাত আনলো সেই দিনের স্মৃতিগুলো। 12 বছরের সাইদ সাদাত উন্মুক্ত রাইফেলের নলের সামনে এভাবেই বসেছিল। মেজর সাদাত স্তব্ধ চোখে ঘাড় ঘুরিয়ে অন্যদিকে তাকালো। সেদিকে তামান্নাকে এজেন্ট নিয়ন গাড়ির বনেটে ঠেসে আটকে রেখেছে। কিন্তু মেজর সাদাত সেই জায়গায় তার মাকে দেখলো। আকুল হয়ে নিজের ছেলের জীবন ভিক্ষা চাইছে তার মা। মেজর সাদাত ছোট্ট নিঃশ্বাস ফেলল। তার হ্যালুসিনেশন হচ্ছে। এই তথ্য বোঝার পরও তার চোখ বাষ্পরুদ্ধ হয়ে যাচ্ছে। বা পাজরে অদ্ভুতুরে এক শূন্যতা। ঠিক সেই মুহূর্তে ঢেউয়ের মতো মেজর সাদাতের মাথায় ধাক্কা দিল সেই পরিচিত ব্যথাটা। মেজর সাদাত চোখ বন্ধ করে টলে উঠল। কাশির দমকে এক ঝলক রক্ত বেরিয়ে আসলো তার মুখ থেকে। তামান্নার এজেন্ট নিয়ন দুজনেই থমকে গেছে। তামান্না তার চিৎকার থামিয়ে দিয়েছে, কিন্তু এজেন্ট নিয়নের বজ্রমুষ্টি থেকে নিজেকে ছাড়ানোর জন্য এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে। এজেন্ট নিয়ন ভ্রুকুচকে তাকিয়ে আছে, বিড়বিড় করল, অতি নীতিবান হওয়ার চক্করে বসের মাথাটা গেল নাকি? বাচ্চাটাও মুখ তুলে তাকিয়ে আছে। সে তখনও ভয়ে কুঁকড়ে আছে, কিন্তু মেজর সাদাতের আচমকায় পিছু হটা তাকেও বিভ্রান্ত করে দিয়েছে। ঠিক সেই মুহূর্তে অন্য পাশের বেশ কয়েকটা ঝাউ গাছে লুকিয়ে থাকা একটা গাড়ির হেডলাইট জ্বলে উঠল। সে গাড়ির ড্রাইভিং সিটে বসে থাকা মেজর তোহা স্টিয়ারিং হুইলে হাত রাখলো। তার মাথায় অসংখ্য ক্যালকুলেশন চলছে। সাভার সার্কিট হাউসে তার নিজস্ব এক চরের কল্যাণে সে জেনে গিয়েছিল মেজর সাদাত বাচ্চাটা সহ অ্যারেস্টেড হয়েছে সেখানে। মেজর সাদাত বাচ্চাটাকে নিয়ে পালানোর আগেই সেখানে গাড়ি সহ সেট হয়ে বসেছিল মেজর তোহা। পুরনো বন্ধুকে সে যতখানি চেনে তাতে সে খুব ভালো করেই জানতো মেজর সাদাত খুব দ্রুতই সেনাবাহিনীর হাতে মূল ধরিয়ে পালাবে। তার এই ভবিষ্যৎবাণী ভুল হয়নি। রাত 12:30টার মধ্যে মেজর সাদাত তার চামচা সহ পালিয়েছে। মেজর তোহার তাকে অনুসরণ করতে খুব একটা কষ্ট হয়নি। তামান্না সেনাবাহিনীর গাড়িটার উপর এতটাই বেশি ফোকাস ছিল যে তার আড়ালে যে আরেকটা কালো গাড়ি তাদের পিছু নিয়ে চলেছে তা তাদের চোখে পড়েনি। তবে মেজর তোহা বোকার মতো কোনো রিস্ক নেয়নি। অন্তত এজেন্ট নিয়নে সে বিখ্যাত কার স্ট্যান্টের পর তো প্রশ্নই আসে না। লুকিয়ে অনুসরণের ফাঁকে নিজের নোংরা কাজ উদ্ধারের জন্য লোক ডাকা হয়ে গেছে। কিছুক্ষণ পরেই তারা চলে আসবে। কিন্তু আচমকায় মেজর সাদাতকে বাচ্চাটার কপাল বরাবর পিস্তল তাক করতে দেখে মাথা এলোমেলো হয়ে গেছে তার। বাচ্চাটা মরলে শৈবাল সিদ্দিক জ্যান্ত ছাল ছাড়াবে তার। পাগলের মতো চিন্তা করতে করতে স্টিয়ারিং হুইলে যখন মাথা ঠোকার মতো অবস্থা মেজর তোহার, ঠিক তখনই মেজর সাদাত তাকে সুযোগ করে দিল। বাচ্চাটাকে মাথা উড়িয়ে দেওয়ার 1 সেকেন্ড আগে মাথা চেপে টলে উঠল মেজর সাদাত। আর সেই মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে ফেলল মেজর তোহা। স্টিয়ারিং হুইলটা শক্ত করে ধরে গ্যাস প্যাডেলে চেপে বসলো তার পা। মেজর সাদাতকে সরিয়ে দিতে হবে। এজন্য আচমকা তার উপর গাড়ি চালিয়ে দেওয়ার চেয়ে ভালো আর কোনো বুদ্ধি হতে পারে না, অন্তত এখনকার জন্য। প্রচণ্ড গতিতে সামনে এগুলো তার গাড়ি। ঘটনার প্রেক্ষাপটে আচমকা এই গাড়ির আগমন অপ্রস্তুত করে দিল সবাইকে। মেজর সাদাত ঘাড় ঘুরিয়ে তাকাতে গাড়ির তীব্র আলোর হেডলাইট তার চোখ ধাঁধিয়ে দিল। অন্যদিকে থেকে তামান্নার এজেন্ট নিয়নও মেজর সাদাত বরাবর ছুটল, কিন্তু তারা পৌঁছানোর আগেই জমদূতটা গাড়িটা মেজর সাদাতের জীবন নিয়ে নিবে। মেজর তোহার হিসেব অনুযায়ী অন্তত তাই হওয়ার কথা। গাড়ির স্টিয়ারিং হুইলে হাত রেখে উন্মাদের মতো হাসতে থাকা মেজর তোহা হুট করে চমকে গেল। বাচ্চাটা তার গাড়ির দিকে ঘাড় কাত করে তাকিয়ে আছে। সামনের কাজ ভেদ করে সেই সাপের মতো শীতল দৃষ্টি যেন তীরের মতো গেঁথে গেল মেজর তোহার অস্থির হৃদযন্ত্রে। মেজর তোহা হতভম্ব হয়ে আবিষ্কার করলো বাচ্চাটার চোখ চুনির মতো ঝলসে উঠেছে। বাচ্চাটার ঠোঁটের কোণে দুষ্টু একটা হাসি ফুটে উঠল। জলজলে চোখ জোড়া একবার ইশারা করলো কেবল। সাথে সাথে মেজর তোহার গাড়ি গতি বদলালো। ছিটকে আঘাত আনলো অন্য পাশের মেহগনি গাছের গুড়িটায়। দুমড়ে মুচড়ে গাছের গুড়ির সাথে আটকে গেল মেজর তোহার গাড়ি। প্রচণ্ড শব্দে মেজর সাদাতে চমক ভাঙলো মনে হয়। সে পাথরের মতো স্থির চোখে দুমড়ে মুচড়ে থাকা তার মৃত্যুদূত হিসাবে আসা গাড়িটার দিকে তাকিয়ে আছে। মেজর সাদাত চোখ বন্ধ করে বড় করে শ্বাস নিল। তারপর ঘাড় ঘুরিয়ে বাচ্চাটার দিকে তাকালো। বাচ্চাটার সাথে চোখাচোখি হতেই বাচ্চাটা পিছিয়ে গেল। দুহাতে মুখ আড়াল করে আবারও ফোপাতে লাগলো সে একই কথা বিড়বিড়িয়ে বলতে লাগলো, Please, don't dispose me. I can be useful. মেজর সাদাত নিজের অজান্তে হাত বাড়িয়ে বাচ্চাটার মাথায় হাত রাখতে যাচ্ছিল, কিন্তু তার আগেই তামান্না ছুটে এসে হাজির হলো। এক ঝটকায় বাচ্চাটাকে নিজের আড়াল করে বুকে চেপে ধরল সে। বাচ্চাটা তামান্নার দিকে তাকালো, 2 চোখ রক্তে মাখামাখি। এই অবস্থায় বাচ্চাটা অবরুদ্ধ কণ্ঠে বলল, Mana, it's you, right? You want me? তামান্নার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। সে ভাঙা গলায় বলল, না শোনা। নিষ্পাপ এক টুকরো হাসি ফুটে উঠল বাচ্চাটার ঠোঁটের কোণে। সেই অবস্থাতে তামান্নার কোলে এলিয়ে পড়ল সে জ্ঞান হারিয়ে। তামান্না বাচ্চাটাকে শক্ত করে আঁকড়ে ধরে ফোপাচ্ছে। এমন সময় মেজর সাদাতের কণ্ঠ কানে বাজলো তার। তামান্না, বাচ্চাটাকে নিয়ে গাড়িতে ওঠো, কুইক।
তামান্না চোখ মুছে বাচ্চাটাকে কোলে নিয়ে উঠে দাঁড়ালো, কঠোর চোখে তাকালো মেজর সাদাতের দিকে, চাপা গলায় বলল। I wish I could kill you. মেজর সাদাত নির্বিকার কণ্ঠে বলল। পেছনে একটা চড় লাগার মানে আরও একটা পোশাক কুত্তা আমাদের পিছু লাগবে। নো চয়েস ইজ yours। তীব্র ঘৃণা দিয়ে মেজর সাদাতের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল তামান্না, তারপর নিজেদের গাড়ির দিকে পা বাড়ালো সে। অবশ্য যাওয়ার আগে আরো একবার থমকে দাঁড়ালো তামান্না এজেন্ট নিয়নের সামনে। এজেন্ট নিয়ন এতক্ষণ নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে সব দেখছিল। তামান্না তার সামনে দাঁড়াতে সে কিছুটা চমকে গেল মনে হয়, তবে সে চমকে যাওয়া সামলে নেওয়ার আগে 82 শিক্ষার এক চর পড়ল এজেন্ট নিয়নের গালে। তামান্না চরটা বসিয়ে শীতল কণ্ঠে বলল। এতদিন বিমুগ্ধ জননীর পুত্র স্নেহ খালি দেখেছেন, আজকে 5 আঙুলের খেলাটাও দেখিয়ে দিলাম। এজেন্ট নিয়ন গাল চেপে মুখ ভোতা করে বলল। মেজর সাদাতকে কিছু বলেন না, খালি আমাকেই। আমি তো মেজর সাদাতের কথাতেই। তামান্না বাকি কথা শোনার অপেক্ষায় রইল না, গটগট করে হেঁটে গাড়িতে উঠে বসলো। মেজর সাদাত গাড়ির ড্রাইভিং সিটে বসলো। এজেন্ট নিয়ন গাড়িতে উঠতে গিয়েও থমকে গেল। মেজর সাদাতের দিকে তাকিয়ে বলল। বস, মিনিট 5 টাইম দেন, যাবো আর আসবো। বাই দ্য ওয়ে, লাইটার বা দিয়াশলাই কিছু আছে আপনার কাছে? মেজর সাদাত সামনের দিকে তাকালো, তার পকেটের লাইটার বের করে এজেন্ট নিয়নের দিকে এগিয়ে দিল, শান্ত কণ্ঠে বলল। 3 মিনিট। লাইটারটা পকেটে গুজে হাসি হাসি ভঙ্গিতে মাথা নাড়ালো এজেন্ট নিয়ন। হেঁটে হেঁটে দুমড়ে মুচড়ে থাকা মেজর তোহার গাড়ির সামনে দাঁড়ালো। গাড়ির সামনের কাজ ভেঙে গুঁড়ো হয়ে গেছে, মারাত্মক আহত হয়ে ড্রাইভিং সিটে কোকাচ্ছে মেজর তোহা। এজেন্ট নিয়ন দুমড়ে মুচড়ে যাওয়া বনেটে ঠেস দিল, শান্ত কণ্ঠে বলল। উই মিট অ্যাগেইন মেজর তোহা। মেজর তোহার চোখ বিস্ফোরিত হয়ে গেল, যেন ঘর ঘরে শব্দ বের হলো তার গলা থেকে। হেল্প মি। এজেন্ট নিয়ন মাটির দিকে তাকালো। পেট্রোল চুইয়ে চুইয়ে পড়ে মাটির অনেকখানি ভিজে গেছে, ঝাঁঝালো গন্ধ বেরোচ্ছে সেদিকে। এজেন্ট নিয়ন পকেটে হাত ঢুকালো, একই স্বরে বলল। 4 ব্ল্যাক এজেন্ট এসেছিল ইয়োর নাইট নামের ফালতু বারে, শৈবাল সিদ্দিক ক্লিন আপ মিশনে। সম্ভবত আপনি তাদের খুন করেছেন, তাই না? ঢোক গিলল মেজর তোহা, ভেতরে পা আটকে গেছে তার, চাইলেও বের হতে পারবে না সে। এজেন্ট নিয়ন পকেট থেকে লাইটার বের করলো, সময় নিয়ে লাইটার ঘষে আগুন জ্বালালো। তারপর তার অপূর্ব সুন্দর চোখ জোড়ায় স্থির হলো মেজর তোহার আতঙ্কিত মুখের উপর। কোমল গলায় বলল এজেন্ট নিয়ন। জাহান নামের আগুনে স্বাগতম মেজর তোহা। লাইটারটা পেট্রোলের উপর ছুঁড়ে ফেললো এজেন্ট নিয়ন, তারপর শান্ত পায়ে হেঁটে হেঁটে এগুলো মেজর সাদাতের গাড়ির দিকে। দপ করে আগুন জ্বলে উঠল পেট্রোলে, সরসর জাতীয় শব্দে সেই আগুন পৌঁছে গেল তেলের ট্যাঙ্কে। তীব্র আওয়াজে লেকের অনেকটা অংশ আলোকিত করে বিস্ফোরিত হলো মেজর তোহার গাড়িটা। বিস্ফোরণের ধাক্কায় কমসে কম 4 হাত লাফিয়ে উঠল এজেন্ট নিয়ন। ঘাড় ঘুরিয়ে লকলকে আগুনের শিখার দিকে তাকিয়ে বিড়বিড় করলো। সিনেমায় হুদাই দেখার নায়ক আগুন ধরিয়ে কুল স্টাইলে হেঁটে যায়, এমন কলিজা কাঁপানো শব্দে টম ক্রুজও ভিমরি খাবে, আমি শিওর। এদিকে গাড়ির ভিউ মিররে জ্বলতে থাকা গাড়িটার প্রতিবিম্বের দিকে স্থির চোখে তাকিয়ে আছে মেজর সাদাত। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে চাপা গলায় বলল সে। গুড বাই ওল্ড ফ্রেন্ড। কুত্তার বাচ্চা মেজর, তোরে পেলে জ্যান্ত কবর দেব আমি। জ্ঞান ফিরে আসার পর এজেন্ট মেডুসার প্রথম বাক্য ছিল এটা। এজেন্ট মেডুসার জ্ঞান ফিরেছে সকাল 6:30টায়। ভোরের প্রথম রোদটা তারচাভাবে তার মুখে পড়েছে, কুৎসিত পোড়া ঘরটাও হালকা রোদে ঝিকমিক করছে। ঘরের মাঝখানে থামে ঠ্যাস দিয়ে এজেন্ট মেডুসা মেঝেতে পা ছড়িয়ে বসে আছে, হাত দুটো পিলারের অন্য পাশে টেনে বাঁধা। এজেন্ট মেডুসা তার এত বড় পরাজয় মেনে নিতে পারছে না, আর পারছে না বলেই বোধহয় সামনের পোড়া সোফায় রাজপুত্রের মতন সুন্দর একটা ছেলে যে তার দিকে ঝুঁকে তাকিয়ে আছে, এই জিনিস চোখে পড়তে তার মিনিট 2 মতো সময় লাগলো। এজেন্ট মেডুসা বিরক্ত চোখে তাকালো, খড়খড়ে এই গলায় বলল। আপনি আবার কে? ছেলেটা তার নীলকান্ত মণির মতো ঝকঝকে নীল চোখ জোড়া তুলে তাকালো, শান্ত কণ্ঠে বলল। আমি শৈবাল সিদ্দিক, সিদ্দিক গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। এজেন্ট মেডুসা কিছুক্ষণ সময় নিয়ে আশেপাশে তাকালো। রুমের ভেতরে শৈবাল সিদ্দিক ছাড়াও আরো 5 জন সন্ডা আছে, একটু দূরে দাঁড়িয়ে অপেক্ষা করছে, যেন শৈবাল সিদ্দিকের ইশারা পাওয়া মাত্রই এই আতপাগল মেয়েটার গলা নামিয়ে দেবে। এজেন্ট মেডুসা হতাশ নিঃশ্বাস ফেললো, বিড়বিড় করলো, গিট্টু তো ভালো রকমের প্যাচ খাচ্ছে। তারপরে মুখ তুলে বলল। আপনি এখানে কি করেন? শৈবাল সিদ্দিক শব্দ করে হেসে ফেললো, হাসতে হাসতেই বলল। আমিও তো আপনাকে একই প্রশ্ন করতে পারি। করতে পারেন না? আমি হাত বাঁধা অবস্থায় পড়ে আছি, আর আপনি চামচা সহ এখানে হাজির হয়েছেন। আমাদের অবস্থা ভিন্ন।
এজেন্ট মেডুসা তিক্ত কণ্ঠে বলল। শৈবাল সিদ্দিক ঘাড় কাত করে তাকালো। মেয়েটার চুল এলোমেলো, মুখটা কালি ঝুলি মাখা, কথার ভঙ্গিতে একটা বোকাটে ঘাটতেরামির ছাপ আছে, কিন্তু পিতবর্ণের চোখ জোড়া অন্যরকম। সতর্ক চোখে তার আশেপাশে মানুষদের মেপে নিচ্ছে। বাঘিনী তার শিকারের দিকে এভাবেই নজর বুলায় আক্রমণ করার ঠিক আগ মুহূর্তে। শৈবাল সিদ্দিক শান্ত কণ্ঠে বলল। এইখানে আমার 4 জন লোক উড়ে গিয়েছিল গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে। তার ছেলের ভঙ্গিতে হেসে উঠল এজেন্ট মেডুসা। খড়খড়ে গলায় বলল। আপনার মতন পাবলিক 4 জন তো দূরের কথা, 400 মানুষ উড়ে গেলেও বিন্দুমাত্র কেয়ার করবে না যদি না। তার শ্যাওলা কালো চোখ জোড়া স্থির হলো শৈবাল সিদ্দিকের উপর। বরফ শীতল কণ্ঠ শেষ করলো বাক্যটা। যদি না সে বিস্ফোরণের আঁচ আপনার গায়ে লাগে। শৈবাল সিদ্দিক পোড়া সোফাতেই হেলান দিল, ছাদের দিকে তাকিয়ে বলল। ব্ল্যাক এজেন্টদের গুহা দেখার শখ ছিল, এইটা 1 নাম্বার কারণ। 2 নাম্বার আর সর্বপ্রধান কারণ, ওই সোফরা এজেন্টের সাথে আমার নিজস্ব কিছু বোঝাপড়া ছিল। এজেন্ট মেডুসা কিছুক্ষণ তাকিয়ে রইল শৈবাল সিদ্দিকের দিকে, চাপা গলায় বলল। এজেন্ট নিয়ন এখানে ছিল, এই তথ্য আপনি জানতেন? একটু হেসে মাথা নাড়ালো শৈবাল সিদ্দিক, নরম গলায় বলল। প্রায় 15 দিন আগে আপনার ওই এজেন্ট নিয়ন আমার অতি প্রিয় বারে দক্ষযোগ্য বাজ দিয়ে এসেছে। আপনার কি মনে হয় না এই 15 দিনে আপনার ড্যাম ব্ল্যাক এজেন্সির অন্তত 10টা এজেন্ট কুত্তাকে কিনে নেওয়ার সামর্থ্য আছে? এজেন্ট মেডুসা শীতল কণ্ঠে বলল। 10টা তো দূরের কেস, এক আত্মা ব্ল্যাক এজেন্টকেও কেনা অসম্ভব। স্বয়ং বিল গেটসের বেলাও এটা ধ্রুব সত্য। আমরা ব্ল্যাক এজেন্টরা অস্তিত্ববিহীন মানুষ, টাকার কাছে বিক্রি হওয়ার কোনো প্রয়োজন আমাদের নেই। সামান্য চমকালো শৈবাল সিদ্দিক। এত দ্রুত তার মিথ্যা ধরে ফেলার মতো বুদ্ধিমত্তা খুব কম মানুষেরই আছে, অন্তত তার জানা মতে। এজেন্ট মেডুসা এতক্ষণ ধরে হাতের বাঁধন একটু একটু করে খুলছিল। এবার শেষ গিটটা আলগা করে বাঁধন মুক্ত হলো সে। হাতের দড়িটা সরিয়ে উঠে দাঁড়ালো সে, আর মোড়া ভেঙে হাই তুলল। এনিওয়ে, শৈবাল সিদ্দিক, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, কিন্তু এখন আসতে হয় আমার, হাতে মেলা কাজ আছে। কথা শেষে দরজার দিকে ঘুরল সে। ইতিমধ্যে সেদিকটায় চীনের মহাপ্রাচীরের মতো দাঁড়িয়ে আছে শৈবাল সিদ্দিকের 5 কুত্তা। শৈবাল সিদ্দিকের ইশারা পেয়েছে তারা, এই মেয়েকে এত সহজে যেতে দেবে না তারা। এজেন্ট মেডুসা বিরক্ত চোখে তাকালো, হতাশ কণ্ঠে বলল। শৈবাল সিদ্দিক, আপনি নিশ্চিত আপনি এই পর্যন্ত যেতে চান? শৈবাল সিদ্দিক ঘাট ঘুরিয়ে সোফায় দুহাতে মুখের উপর মুখ রেখে বসলো। কেন না, এত ইন্টারেস্টিং একটা শো উপভোগের সুযোগ আমি ছাড়াই রীতিমতো অন্যায় হবে প্রিন্সেস। এজেন্ট মেডুসা নিচু হেমে যেতে পড়ে থাকা এক টুকরো কাঠ তুলে নিতে নিতে বলল। আপনার ইচ্ছা। হাতের কাঠের টুকরাটা বা হাতে শক্ত করে চেপে ধরলো এজেন্ট মেডুসা। আচমকা গত বাড়লো তার পায়ের মাঝখানে সন্ডার ঘাট বরাবর বসিয়ে দিল, থ্যাচ করে বসে দিল কাঠের টুকরাটা। পাশের গুন্ডাটা নড়ে ওঠার আগেই প্রচণ্ড জোরে তার কানের নিচে আঘাত আনলো এজেন্ট মেডুসার কনুই। মাঝখানের জন তো আগেই কাত হয়ে গেছিল, পাশের জন্য আক্রমণের ধাক্কা সামলে নিতে পারল না, এক শব্দ করে বসে পড়ল। পরপর দুটো গুন্ডাকে কাত করে দেওয়ার পরে অবশ্য কপালে দুর্ভোগ চেপে বসলো এজেন্ট মেডুসার। লম্বা মতো চামচাটা তার ঘুষিটা এড়িয়ে তাকে ঠেসে ধরলো দেয়ালে। এজেন্ট মেডুসা হাঁটু ভাঁজ করে কষিয়ে লাথি ছুড়ল ব্যাটার উরুসন্ধি বরাবর। মার খাওয়া কুত্তার মতো কেউ কেউ করে উঠলো বেচারা। তার আগে মুগুরের মতো পরপর 4টা ঘুষি পড়লো তার মুখ বরাবর। চেহারার মানচিত্র পাল্টে গেল 2 সেকেন্ডেই। বাকি 2 জন ছুটে আসছে তাদের সহকর্মীকে বাঁচাতে। তাদের বিশেষ সামলে নেওয়ার সুযোগ দিল না মেডুসা। ঝট করে মেঝেতে বসে পড়লো সে, লাট্টুর মতো ঘুরল তার শরীর। বা পায়ের ল্যাং খেয়ে ছিটকে পড়লো একজন। লাফিয়ে 1 সেকেন্ডের জন্য শূন্যে ভাসলো এজেন্ট মেডুসা। ধপ করে পড়লো ছিটকে পড়া লোকটার পাশে, আর তার কোনোই তীব্র বেগে আঘাত হানলো লোকটার পাঁজরের হাড়ে। কট করে হাড় ভাঙার শব্দ হলো। ব্যথায় কাউমাও করে উঠলো লোকটা। আরে গেছিলে আমার কলিয়া। মাটিতে দাঁড়ানোর শেষ। লোকটা আর কোনো ঝুঁকি নিল না। মেডুসার চুল খিচে ধরে টেনে সরিয়ে আনলো, তারপর দেয়ালে ঠেসে গলা চেপে ধরলো। মাটি থেকে অনেকখানি উঁচুতে উঠে গেল মেডুসার পা। শ্বাসের অভাবে ডাঙায় তোলা মাছের মতো খাবি খেতে লাগলো বেচারি। লোকটা খ্যাক খ্যাক করে হাসলো। এইবার মরণের আগে শেষ লাইনটা বললে ফেলো। অ্যাকশন হিরোইন মা। মেডুসা হাঁসফাঁস করে কিছু বললো, তার ভালো করে শুনতে না পেরে মাথাটা এগিয়ে নিল লোকটা। কি কইলি কুত্তি? হাসি ফুটে উঠলো মেডুসার মুখে, ফ্যাকাশে গলায় বলল। তোর পকেটের পিস্তল আমার হাতে।
ভিড়মি খাওয়ার ভঙ্গিতে নিচের দিকে তাকালো লোকটা। ধস্তাধস্তির এক ফাঁকে কখন যে এজেন্ট মেডুসা পিস্তলটা পকেট থেকে বের করে নিয়েছে কে জানে। দুম করে একটা শব্দ হলো, গুলিটা লাগলো লোকটার হাঁটুর 2 ইঞ্চি উপরে। পা চেপে ধরাম করে মেঝেতে বসে পড়লো লোকটা, গলা ফাটিয়ে চেঁচাতে লাগলো। দম নিতে 1 সেকেন্ডের জন্য থামলো মেডুসা, তারপর পা ঘুরিয়ে প্রচন্ড জোরে লাথি মারলো, চেঁচিয়ে বাতাস ভারী করা লোকটার মুখ নিশানা করে। চোয়াল বরাবর লাথিটা লেগে খড়জাতীয় শব্দ হলো। চেঁচানো থামিয়ে লক্ষ্মী বাচ্চার মতো চুপচাপ জ্ঞান হারালো শেষ বদমাসটা। এজেন্ট মেডুসা পিস্তলটা হাত বদল করে শৈবাল সিদ্দিকের দিকে তাকালো। শৈবাল সিদ্দিক হাসি হাসি মুখে তাকিয়েছে এজেন্ট মেডুসার চোখে চোখ পড়তেই হাতে তালি দেওয়ার ভঙ্গি করলো। সে আনন্দিত স্বরে বলল, হোয়াট এ পারফরমেন্স। এজেন্ট মেডুসা থু করে মেঝেতে থুতু ফেললো, তারপর এগিয়ে এসে শৈবাল সিদ্দিকের মুখোমুখি হলো। সে শান্ত কণ্ঠে বলল, তোমার জন্য আমার অনেকখানি সময় নষ্ট হয়েছে, টাকাওয়ালা ছাগল। অপ্রত্যাশিত এই সম্বোধনে চমকে গেল শৈবাল সিদ্দিক। অবাক হওয়া কণ্ঠে বলল, হ্যাঁ? অবশ্য তার চমক ভাঙতে সময় লাগলো না। প্রচন্ড জোরে তার কোমর বরাবর লাথি মারল এজেন্ট মেডুসা। মাত্র কয়েকদিন আগে শরীরের এইখানটাতেই গুলি খেয়েছে শৈবাল সিদ্দিক। এজেন্ট নিয়নের রিভলভারের গুলিতে 4 ঘন্টা অপারেশন টেবিলে থাকতে হয়েছে তাকে। ভালো মতো সেরে ওঠার আগে আহত স্থানে এত জোরে আঘাত সামলাতে পারল না সে। সেলাই ছিঁড়ে তপ্ত রক্ত গড়ল সেখান থেকে। শৈবাল সিদ্দিক কিছুক্ষণের দাঁতে দাঁত চেপে তীব্র ব্যথায় হজম করলো, তারপর সোফায় হেলান দিয়ে বলল, আর ইউ গোয়িং টু কিল মি? এজেন্ট মেডুসা ঝুঁকে এলো শৈবাল সিদ্দিকের দিকে, শীতল কণ্ঠে বলল, ওয়াই শুডন্ট আই? তোমাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার অর্ডার আছে আমাদের এজেন্সিতে। সেটা 2 দিন আগের কথা। এখন আমি আপনাদের পরম মিত্র। আপনাদের ব্ল্যাক এজেন্সি আমার মাথার উপর থেকে সমন্ত তুলে নিয়েছেই, সাথে কাল রাতে আমাকে অপরিচিত একটা ফোন কল থেকে বলা হয়েছে যে এজেন্ট নিয়ন এই পুরা ফ্ল্যাটেই আছে, নইলে আমি কি করে আচমকাই দৃশ্যপটে হাজির হব? শান্ত কণ্ঠে নিজের আহত স্থান চেপে বলল শৈবাল সিদ্দিক। হাতের আঙ্গুলে ফাঁকে চুইয়ে রক্ত গড়াচ্ছে। জমে গেল এজেন্ট মেডুসা। সে কালকে দুপুরে এজেন্ট নিয়নের এখানে আসার আগে ব্ল্যাক এজেন্সিকে জানিয়ে এসেছে এজেন্ট নিয়নের লোকেশন। তখন সে আর ব্ল্যাক এজেন্সি ছাড়া দুনিয়ার আর কারো খবরই জানার কথা না। কাজেই শৈবাল সিদ্দিকের কাছে যে অপরিচিত ফোন কলটা এসেছে তার পেছনে ব্ল্যাক এজেন্সি ছাড়া আর কেউ থাকতে পারে না। এজেন্ট মেডুসাকে থম মেরে থাকতে দেখে হাসি হাসি কণ্ঠে বলল শৈবাল সিদ্দিক, শত্রুও কিন্তু অনেকটা বন্ধুই বলা যেতে পারে, তাই না মিস ব্ল্যাক এজেন্ট? এজেন্ট মেডুসা শৈবাল সিদ্দিকের কলার চেপে ধরল, কঠোর কণ্ঠে বলল, নিজের মিশন ক্লিয়ার করার জন্য আমার কোনো টাকাওয়ালা ছাগলের দরকার নেই। শৈবাল সিদ্দিক একটু কোকিয়ে তার পকেট থেকে একটা কার্ড বের করলো। হাতের রক্তে মাখামাখি হয়ে গেল কার্ডটা। সেই রক্তমাখা কার্ডটা এজেন্ট মেডুসার দিকে বাড়িয়ে দিল। সে সহজ গলায় বলল, কার্ডটা রাখুন ফায়ার গার্ল, উই ক্যান বি গুড টিমমেট। দীর্ঘক্ষণ এই অসম্ভব সুপুরুষ মানুষটার দিকে তাকিয়ে রইল এজেন্ট মেডুসা, তারপর শীতল কণ্ঠে বলল, তোমার মতো বান্ধবীর সাথে কাজ করার বিন্দু মাত্র ইচ্ছা আমার নেই। শৈবাল সিদ্দিক একটু হাসলো, রক্ত গড়ালো তার মুখ থেকে। সেই অবস্থাতে সে অসম্ভব শান্ত কণ্ঠে বলল, কিন্তু আমি আপনার সাথে কাজ করতে চাই প্রিন্সেস। আপনি আমার দেখা সবচেয়ে অন্যরকম মানুষ। যে কোনো গল্পের সমাপ্তি পাল্টে দেওয়ার ক্ষমতা আপনার আছে। অনেকটা জোর করে এই কার্ডটা এজেন্ট মেডুসার হাতে গুজে দিল শৈবাল সিদ্দিক। ফিসফিস করে বলল, প্লিজ চেঞ্জ মাই স্টোরি এজেন্ট মেডুসা। চমকে উঠল এজেন্ট মেডুসা। তার কোড নেম সে কখনোই শৈবাল সিদ্দিককে বলেনি, অথচ শৈবাল সিদ্দিক তা জেনে বসে আছে। এজেন্ট মেডুসা কিছু বলার আগে সোফাতে এলিয়ে পড়ল শৈবাল সিদ্দিকের মাথা। তীব্র ব্যথায় আর প্রচুর রক্তপাতে জ্ঞান হারিয়েছে সে। অবশ্য অনেকক্ষণ আগে জ্ঞান হারানোর কথা ছিল তার, এতক্ষণ সহ্য করেছে কি করে সেটাই ভাবনার বিষয়। এজেন্ট মেডুসা দীর্ঘক্ষণ শৈবাল সিদ্দিকের দিকে তাকিয়ে রইল। কি অপূর্ব সুন্দর একটা মুখ, ইটে চাপা ঘাসের মতো ফর্সা মুখের উপর এলোমেলো হয়ে পড়ে আছে অবাধ্য চুলগুলো। পাতলা লালচে ঠোঁটের এক কোণে নীলাভ তিলটা চেহারার মধ্যে এক ধরনের নিষ্পাপ ভাব এনে দিয়েছে। এজেন্ট মেডুসা ছোট্ট একটা নিঃশ্বাস ফেললো, তারপর ধীরে ধীরে পিস্তল তাক করলো শৈবাল সিদ্দিকের দিকে। এই অসম্ভব সুপুরুষ মানুষটা তার জন্য প্রচন্ড রকমের বিপজ্জনক। কাজেই শৈবাল সিদ্দিককে বাঁচিয়ে রাখাটা হবে ভয়ঙ্কর বোকামি। পিস্তলের ট্রিগারে আঙ্গুল ছোঁয়ালো এজেন্ট মেডুসা। একেবারে শেষ মুহূর্তে চমকে উঠল সে। হাওয়ায় ভেসে তার কানে কেউ কি ফিসফিস করলো, প্লিজ চেঞ্জ মাই স্টোরি এজেন্ট মেডুসা। ডক্টর ইশরাত সকালের দিকে ঘুম থেকে খুব কম ওঠে।
আজকে সকালে এক ময়লাওয়ালা এমন হুড়োহুড়ি লাগিয়েছে যে না উঠে উপায় ছিল না। উঠে অবশ্য ভালোই হয়েছে, না উঠলে সকাল 7:30টায় দরজার ঠকঠকানি সে শুনতে পেত না। কলিং বেল বাজানোর উপায় নেই। গতকাল রাত থেকে কলিং বেল পুরোপুরিভাবে নষ্ট। ফ্ল্যাট ম্যানেজমেন্টে কল করে জানানো উচিত ছিল, কিন্তু রাতভর জুম মিটিংয়ে ব্যস্ত ইশরাত এতটাই ক্লান্ত ছিল যে তা আর জানাতে পারেনি। ইশরাতের অবশ্য খুব একটা তাড়াও নেই। এইমাত্র একদিন পরে সে ইউএস পাড়ি দেবে। সেখান থেকে ফিরতে 3-4 মাস মতো সময় লাগবে। এই একদিনে তার খোঁজ নিতে একেবারে বাড়ি পর্যন্ত চলে আসবে কেউ, আর মিষ্টি সুর বেজে উঠবে কলিং বেলে। এই ঘটনা ঘটানোর মতো এতটা আপনজন তার নেই, কিন্তু আজ সকাল 7টায় কিছু আগন্তুক তার দৌড়ে কলিং বেল বাজালো। কলিং বেলে কাজ হচ্ছে না দেখে শেষে দরজায় ঠকঠক শব্দ শুরু করলো। ইশরাত কফি খেতে খেতে একটা ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছিল। আচমকা এই দরজা ঠকঠকানিতে সে বেশ অবাক হলো। দরজা খুলে সামনের দৃশ্যে অবশ্য তার পিলে চমকে গেল। মেজর সাদাত দাঁড়িয়ে আছে। মেজর সাদাতের পিছনে একটা শ্যামলা মেয়ে বাচ্চা কোলে নিয়ে দাঁড়ানো। মেয়েটার পাশে পায়ে ব্যান্ডেজ বাঁধায় এক 26-25 বছরের ছেলে। তিনজনের চেহারায় কালি ঝুলি মেখে একসার বড় ধরনের ঝামেলা পাকিয়ে এসেছে দেখে বোঝা যাচ্ছে। ইশরাত মেজর সাদাতের পাগলামির সাথে পরিচিতি দেখে বেশ চেঁচামেচি করলো না। শান্ত ভঙ্গিতে দরজা ছেড়ে একপাশে দাঁড়ালো মেজর সাদাত আর তার দলবল যাতে ভেতরে ঢুকতে পারে। মেজর সাদাত ভেতরে ঢুকে ক্লান্ত স্বরে বলল, ইশরাত, এক্সপ্লেন করার মতো সময় নেই, কিন্তু ইশরাত নিঃশ্বাস ফেলল। প্রয়োজন নেই। বাসায় 2টো বাথরুম আছে, 3জনে ক্লিন হয়ে এসে আচমকা আবির্ভাবের কারণ ব্যাখ্যা করো। ইশরাত তামান্নার দিকে ফিরে বলল, তোমার বোধহয় আমার কাপড়ে হয়ে যাবে। বাথরুমের পাশে কাবার্ডে কাপড় আছে, চেক দেম আউট। তারপর একটু থেমে যোগ করলো, বাকি 2জনের কাপড়ের ব্যবস্থা করছি, এসো তোমরা। মেজর সাদাত স্বস্তি নিঃশ্বাস ফেলল। ডাক্তার ইশরাত যদি তাকে ঘাট ধরে বের করে দিত তাহলে তাদের যাওয়ার মতো কোনো জায়গা থাকতো না। তামান্না বেডরুমের দিকে চলে গেল। ইশরাত গেস্ট রুমের একটা আলমারি খুলে 2টো টি শার্ট আর জিন্সের প্যান্টের ব্যবস্থা করলো। জিনিসগুলো এজেন্ট নিয়নের হাতে দিল। সহজ গলায় বলল, এগুলো দিয়েই কাজ চালাতে হবে। আমার ছোট ভাইয়ের জামা, এগুলো বেশ পুরনো হয়ে গেছে। কোনো সমস্যা নেই। হড়বড় করে বলে জামাগুলো হাতে নিল এজেন্ট নিয়ন। 2 দিন ধরে এই কালিঝুলি মাখা জামা কাপড় পরে থাকতে থাকতে নিজেকে বন মানুষ মনে হচ্ছে তার নিজের কাছে। যা কিছু হোক, পরিষ্কার কাপড় পেলে জানটা কিছুটা হলেও স্বস্তি পাবে। ইশরাত কাজ ঝাঁকালো কেবল। তর্জনীর ইশারায় গেস্ট রুমের পাশের বাথরুম দেখিয়ে বলল, শুট ইয়োরসেলফ। ইশরাত তার প্রয়োজনীয় কথা শেষ করে এই লিভিং রুমে পা তুলে আগের মতোই কফি খাচ্ছে আর ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছে। যেন একটু আগে মেজর সাদাতের এই আচমকা আবির্ভাবে এই ঘটনার কোনো অস্তিত্বই নেই। পর্দার ফাঁক দিয়ে মহিলার দিকে তাকে এজেন্ট নিয়ন কৌতূহলী কণ্ঠে বলল, এই ইরানি সুন্দরী আপনার কি হয় বস? মেজর সাদাত একটা টি শার্ট আর প্যান্ট তুলে নিতে নিতে বলল, ক্লাসমেট। খালি ক্লাসমেট? এই কোথাকার কোন ক্লাসমেটের ওপর আপনার এত ভরসা যে মাথার শৈবাজের দিক সেনাবাহিনী আর ব্ল্যাক এজেন্সির সমন নিয়ে চলে এসেছেন? আতঙ্কিত কণ্ঠে বলল এজেন্ট নিয়ন। মেজর সাদাত বাথরুমের দরজা টেনে খুলল। নিরস কণ্ঠে বলল, এত কম ঘিলু নিয়ে তুমি কি করে ব্ল্যাক এজেন্সির সর্বকালের সেরা হলে? মাথায় ঢোকে না আমার, ছোকরা এজেন্ট। এজেন্ট নিয়ন হাউমাউ করে কিছু বলার আগে খট করে দরজা লেগে গেল বাথরুমের। মেজর সাদাত দীর্ঘ সময় নিয়ে গোসল করলো। কনকনে ঠান্ডা পানি তার গত 24 ঘন্টায় ভয়ঙ্কর মানসিক চাপটা যেন ধীরে ধীরে কমিয়ে দিল। মেজর সাদাত গোসল সেরে যখন লিভিং রুমে এসে দাঁড়িয়েছে, ইশরাতের তখন 3য় দফার কফি পর্ব চলছে। এখনো কফির নেশাটা ছাড়তে পারোনি? মেজর সাদাতের কণ্ঠে চমকে ঘাড় ঘোরালো ইশরাত। মেজর সাদাত দেয়ালের ঠেসে ইশরাতের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে। মেজর সাদাত দেয়ালের ঠেস দিয়ে ইশরাতের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে। চোখে কৌতুকের ঝিলিক। ইশরাত কফির কাপ নামিয়ে এরকম একপাল মানুষ নিয়ে আমার বাসায় হানা দেওয়ার কারণ ব্যাখ্যা করো। রাখলো। মেজর সাদাত শব্দ করে হেসে ফেলল। ইশরাত ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। সাইদ, প্রসঙ্গ ঘোরানোর চেষ্টা করো না। আমি নার্ভাস প্রকৃতির মানুষ। চেহারায় না বোঝা গেল আমার বুক ধরফর করছে। বাচ্চাটাকে তোমার নতুন কোনো অদ্ভুতরে মহৎ কাজের অংশ? ঘরের খেয়ে বনের মোষ তাড়িয়ে বেড়াচ্ছ আবার? মেজর সাদাত মাথা নাড়ালো, ছোট্ট করে উত্তর দিল। হুম। ইশরাত শীতল স্বরে বলল, এখন তোমার মহৎ কাজ করার সময় নেই। তোমাকে সিঙ্গাপুর যেতে বলেছিলাম না? দরকারি কাজ বাদ দিয়ে পাগলামি করে বেড়াচ্ছ। তুমি কে, জেমস বন্ড নাকি রবিন হুড? মেজর সাদাত সোফাতে বসলো, একটু কেসে বলল, এখন এসব ফালতু কাজের পিছনে টাইম নষ্টের সময় নেই। ইশরাত এবার রীতিমতো খেপে উঠল, চেঁচিয়ে বলল, ফালতু কাজ? নিজের ব্রেন টিউমার ডায়াগনোসিস করা ফালতু কাজ?
আরে ফালতু কাজ তো হলো তোমার ঘরের খেয়ে বনের মোষ তাড়িয়ে বেড়ানো। পাগলামির আগে মহৎ বিশেষণ বসলো, সেটা পাগলামি থাকে সাইদ। ইশরাতের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল মেজর সাদাত, শান্ত গলায় বলল, একটা সময় তুমিও আমার এই টাইপের মহৎ পাগলামির অংশ ছিলে। আই হোপ ইউ ডিডন্ট ফরগেট দ্যাট। থমকে গেল ইসরাত। বিদ্যুৎ ঝলকের মতো তার মনে পড়তে লাগলো সেই সব দিনগুলোর কথা। ইসরাত বড় বড় করে শ্বাস নিল, নিচু গলায় বলল, নো, আই ডিড নট। কিন্তু কাতর শোনালো ইসরাতের গলা। কিন্তু তুমি অসুস্থ সাইদ, নিজের উপর রীতিমতো অত্যাচার করছো তুমি। হাতে মাত্র 3 মাস, এভাবে নিজেকে শেষ করার মানে হয় না। মেজর সাদাত সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করলো, সহজ কণ্ঠে বলল, তার মানে এটাই আমার শেষ মহৎ পাগলামি। এই পাগলামিটা কোনো ক্রমে সহ্য করে নাও, দেন গুড বাই। মেজর সাদাত চোখ বন্ধ রাখাটা ভালোই হয়েছে ইশরাতের জন্য। তার শেষ কথাটা যে মেয়েটার চোখে পানি এনে দিচ্ছে, এই দৃশ্যটা আড়াল করতে বেশি বেগ পেতে হলো না ইশরাতের। ইশরাত চোখ মুছে উঠে দাঁড়ালো, সহজ গলায় বলল, আমার কাল সকালে ফ্লাইট, চাবি রেখে যাব তোমার কাছে। তল্লি তল্লা নিয়ে গুটিয়ে যাওয়ার আগে প্লিজ মনে করে তালা লাগিয়ে ফ্ল্যাট ম্যানেজমেন্ট অফিসে চাবি দিয়ে যাবে। আমি বলে যাব আমার কাজিনেরা থাকতে এসেছে। মেজর সাদাত একটু হেসে মাথা নাড়ালো। থ্যাংক ইউ ইশরাত। আর আমার ফ্ল্যাটটা উড়িয়ে দিও না প্লিজ, 7 কোটি টাকার মতো লেগেছে কিনতে। ইশরাত নিজের রুমের দিকে হাঁটতে হাঁটতে বলল। মেজর সাদাত তরল কণ্ঠে বলল, দেন সেল ইট টু মি। আমার অফার হচ্ছে 7,100,00,000 টাকা। ইশরাত মুখ বিকৃত করে বলল, বড়লোকের একমাত্র উত্তরাধিকার হওয়ার মজাই আলাদা, তাই না মেজর সাদাত সাহেব? মেজর সাদাত হাই তুলল। এমনভাবে বলছো যেন তুমি বড়লোক রাজকুমারী নাও। রুমের দরজা দরাম করে লাগিয়ে দিল ইশরাত। 1 ঘন্টা পর এজেন্ট নিয়ন গেস্ট রুমের দরজায় টোকা দিল। এই রুমে তামান্নার বাচ্চাটা আছে, কিন্তু সেই যে তামান্না রুমের দরজা বন্ধ করে ঢুকেছে আর খোলেনি। অপ্রত্যাশিতভাবে 1 টোকার পরপরই দরজা খুলল তামান্না। এজেন্ট নিয়নকে দেখে তিক্ত কণ্ঠে বলল, আসুন আসুন মেজর সাদাতের বিশিষ্ট চামচা, বলুন আপনার মেজর বাবাজির এখন আর কোন হুকুম পালন করতে এসেছেন আপনি? হাল ছাড়ার ভঙ্গিতে মাথা নাড়ল এজেন্ট নিয়ন। বলল, এখন ক্ষেপে আছেন দেখছি। তামান্না দাঁতে দাঁত পিষে বলল, খেপে থাকলে কি করবেন? গাড়ির বনেটের সাথে ঠেসে ধরবেন? এজেন্ট নিয়ন কিছুটা জোর করে রুমে ঢুকে পড়ল। ঢুকতে ঢুকতে শান্ত কণ্ঠে বলল, না, দরকার হবে বলে মনে হচ্ছে না। অনেক কষ্টে নিজেকে সামলালো তামান্না। চিবিয়ে চিবিয়ে বলল, আপনি কি উদ্দেশ্যে এসেছেন সেটা বলে বিদায় হন। এজেন্ট নিয়ন উত্তর না দিয়ে বিছানার দিকে তাকালো। বাচ্চাটাকে বিছানায় শুইয়ে দিয়েছে তামান্না। এজেন্ট নিয়ন আসার আগে মুখের রক্তের দাগ ভেজা কাপড় দিয়ে মুছে দিচ্ছিল সম্ভবত। অন্তত বেড সাইডে টেবিলে রাখা সাদা পাত্র আর ভেজা রুমাল তাই বলে। সেদিকে তাকে এজেন্ট নিয়ন আচমকাই বলল, তামান্না, আপনি মেজর সাদাতের ওপর এখনও রাগ করে থাকলে সেটা হবে চরম বোকামি। রাগে ফেটে পড়ল তামান্না, চেঁচিয়ে বলল, রাগ করবো না? কোন মাত্রার অমানুষ হলে একটা 10 বছরের বাচ্চার মাথায় পিস্তল তাক করা যায়? এজেন্ট নিয়ন ছোট্ট নিঃশ্বাস ফেলল। বাচ্চাটা জানোয়ারদের মতো হিংস্রতা দেখাচ্ছিল তামান্না। বাচ্চাটাকে পুরোপুরিভাবে বুনো জানোয়ারের লাগছিল তখন, সেটা আপনিও স্বীকার করবেন। এই কারণে পিস্তল ধরবে মাথায়? এটা কোনো দেশি যুক্তি হলো? হ্যাঁ, বাচ্চা মানুষ ভুল করলে শুধরে দেওয়ার একটা সুযোগ কোটি বার আসবে, তাই না? কণ্ঠের ধার বাড়ল তামান্নার। না, আসবে না। মেজর সাদাতের হাতে সময় খুব কম, ডক্টর তামান্না। বাচ্চাটা যদি দিন শেষে শয়তান হয়ে যায়, আমাদের 3 জনের ওপর পুরো দোষটা পড়বে, কিন্তু তখন সেই শয়তানটাকে রাস্তায় আনা বা দমন করার জন্য মেজর সাদাত থাকবে না। কোমল কণ্ঠে বলল এজেন্ট নিয়ন। তামান্না হতভম্ব গলায় বলল, সময় কম মানে? এজেন্ট নিয়ন সহজ স্বরে বলল, মেজর সাদাত ব্রেন টিউমারের পেশেন্ট, তার সাথে 3 মাসের মতো সময় আছে। তামান্না ধপ করে মেঝেতে বসে পড়ল। তার পৃথিবীটা প্রচণ্ডভাবে দুলছে, চোখে স্রোতের মতো ধাক্কা দিচ্ছে নোনা জল। বুকের ভেতরটায় হাহাকার করে উঠছে ভয়ানক শূন্যতা। এজেন্ট নিয়ন তামান্নার চোখের পানি দেখেও না দেখার ভঙ্গি করলো। তাকে দেখে মনে হয় না সেইভাবে মেজর সাদাতের অসুখের কথা ফাঁস করে দেওয়ার অপরাধে বিন্দুমাত্র অনুশোচনা বোধ করছে। এজেন্ট নিয়ন জানে সে ঠিক কাজটাই করেছে। মেজর সাদাতের এই খবরটা সময় পেরিয়ে গেলে যখন তামান্না জানবে, তখন তার কষ্ট 1000 গুণ বেশি হবে। এজেন্ট দীপ্তিও ব্ল্যাক এজেন্সির সাথে তার আচমকা বিশ্বাসঘাতকতার কারণটা এভাবে লুকিয়েছিল এজেন্ট নিয়নের কাছ থেকে। এজেন্ট নিয়ন যখন তা জানতে পেরেছে তখন সব শেষ। সেই না জানার ভয়ঙ্কর কষ্ট এজেন্ট নিয়ন এখনো বয়ে বেড়াচ্ছে। ডাক্তার তামান্নার বেলাও তাই হোক, তা সে চায় না। অনেকক্ষণ লাগলো তামান্নাকে নিজেকে সামলে নিতে। সে ভাঙা গলায় বলল, আপনি জানলেন কি করে? এজেন্ট নিয়ন নির্বিকার মুখে বলল, মেজর সাদাত আর ডক্টর ইসরাত, এই বাড়ির মালকিনের
কথোপকথনে আড়ি পেতেছিলাম। ডক্টর ইসরাতকে আমি বিন্দুমাত্র বিশ্বাস করি না, কাজেই তার ওপর নজর রাখাটা অতি অত্যাবশ্যক। তামান্না আবারও দীর্ঘ বিরতি নিয়ে এজেন্ট নিয়নের দিকে তাকিয়ে রইল, তারপর ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, এজেন্ট নিয়ন, আমার একটা কথার সত্যি উত্তর দিবেন প্লিজ? এজেন্ট নিয়ন উত্তর দিল না। তামান্না অবশ্য উত্তরের আশাও করেনি। সে শীতল কণ্ঠে বলল, এর আগে আমি আপনাকে লাথি মেরেছি, মেজর সাদাত আপনাকে ঘুষি থেকে শুরু করে পায়ের গুলি খাওয়া জায়গাটা পা দিয়ে পিষে ভর্তা বানিয়েছে। আপনি চাইলেই তখন আমাদের মেরে ছাতু করে ফেলতে পারতেন, করলেন না কেন? এজেন্ট নিয়ন কাঁধ ঝাঁকালো। উত্তরটা খুব সহজ ডক্টর তামান্না। আমার ধারণা আপনিও জানেন। আই নিডেড ইউর ট্রাস্ট, বোথ অফ ইয়োর্স। তামান্না অবাক হয়ে তাকালো। এজেন্ট নিয়ন সহজ গলায় বলল, ইংরেজিতে আন্ডারডগ বলে একটা কথা আছে, পোশাকি বাংলায় এই অর্থ জীবন সংগ্রামের পরাজিত দুবলা পাতলা মানুষ। মানুষ অবচেতন মনেই আন্ডারডগদের প্রতি ভয়ঙ্কর সহানুভূতিশীল হয়। একটা সফট কর্নার কাজ করে এইসব আন্ডারডগের জন্য। আমিও তাই করেছি। চুপচাপ মার খেয়ে আদমরা আন্ডারডগের অভিনয় চালিয়ে গেছি। ফলে আপনাদের সফট কর্নার কাজ করা শুরু করেছে। আমাকে অবিশ্বাস করা থামিয়ে দিয়েছেন। আর এখন আমি আপনাদের দুজনের কারোই না চাওয়া সত্ত্বেও এই টিমের একজন অবিচ্ছেদ্য অংশ হয়ে বসে আছি। একটু থেমে কি একটা ভেবে হাসলো এজেন্ট নিয়ন। তামান্নার দিকে তাকিয়ে বলল, এক্ষেত্রে আপনার ভূমিকাই বেশি। আপনি নরম না হলে মেজর সাদাত জীবনেও আমাকে বিশ্বাস করতো না। তামান্না স্থির চোখে তাকিয়ে রইল এজেন্ট নিয়নের দিকে। ঢোক গিলে বলল, আপনি কেন আমাদের সাথে লেগে আছেন, সত্যি কারণটা বলুন তো। এজেন্ট নিয়ন রুমের দরজা ঠেলে বের হতে হতে নির্লিপ্ত স্বরে বলল, এই তথ্য আমি আপনাকে দেব না তামান্না। সবকিছু সবাইকে বলা যায় না। তামান্না কিছু বলল না। এজেন্ট নিয়ন যখন বলেছে বলবে না, তার মানে পেটে বোমা মারলেও কোনো লাভ হবে না। এজেন্ট নিয়ন কথা শেষ করে পূর্ব পাশের বারান্দায় দাঁড়ালো। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, সাথে অল্প বাতাস। টকটকে লাল অর্কিডের লতা বেয়ে কার্নিশ বেয়ে উঠেছে। হাওয়ায় তিরতির করে কাঁপছে তার পাতা। সেদিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল এজেন্ট নিয়ন। না চাইতে মাথায় হাতুড়ির বাড়ির মতো আঘাত হানল পুরনো এক স্মৃতি। এজেন্ট দীপ্তির মৃত্যুর পর এজেন্ট নিয়ন যখন পাগলের মতো ফাইলের পাতা উল্টে যাচ্ছিল, তখনই ফাইলের শেষ পাতাটা থমকে দিয়েছিল তাকে। সবার শেষের পাতাটা এজেন্ট দীপ্তি যোগ করেছিল। সাদা রঙের পাতায় বড় বড় লাল রঙে লেখা, আই উইল কিল দেম অল। এজেন্ট নিয়নের ভেতরে ভয়ঙ্কর যে তোলপাড় চলছিল, তখন এই লাল রঙে লেখা লাইনটা তার সেই ঝড় শান্ত করে দিয়েছিল। এজেন্ট দীপ্তির শেষ ইচ্ছা ছিল লেখাটা। এজেন্ট নিয়ন তার দীপ্তির শেষ ইচ্ছা পূরণ করবে। বাচ্চাটা বাঁচুক না মরুক তাতে তার কিছুই যায় আসে না, কিন্তু এই হিউম্যান এক্সপেরিমেন্টের সাথে জড়িত প্রত্যেকটা মানুষ মরবে। এজেন্ট দীপ্তির শেষ ইচ্ছে পূরণের জন্য এইটুকু তো এজেন্ট নিয়ন করতেই পারে। আই উইল কিল দেম অল। বস সেই সকাল থেকে বসেই আছেন, এখন বেলা বাজে 11টা। এজেন্ট নিয়ন দুম করে হাজির হলো। মেজর সাদাত চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। এজেন্ট নিয়নের কথায় সে ভ্রু কুচকালো। কেবল চোখ মেলে তাকানোর প্রয়োজন বোধ করলো না। সে প্রবল সিগারেটের তৃষ্ণা অনুভব করছে। এক প্যাকেট সিগারেট পেলে ভালো হতো, কিন্তু এই বাসায় সিগারেট ধরালেও ইশরাত টুটি চেপে ধরবে। ডক্টর ইশরাতের কথা ভাবছেন? শান্ত কণ্ঠে প্রশ্ন করল এজেন্ট নিয়ন। এবারও কোনো উত্তর দিল না মেজর সাদাত। এজেন্ট নিয়ন তাতে বিন্দুমাত্র অপ্রস্তুত হলো বলে মনে হয় না। সে বিছানায় আরাম করে পা তুলে বসলো। একই স্বরে বলল, ডক্টর ইশরাতের ব্যাপারে কাহিনী ক্লিয়ার করেন বস। এই ক্লাসমেট হিসেবে কেউ তার 7 কোটি টাকার ফ্ল্যাট আপনার মতো পাবলিকের হাতে ছেড়ে দেবে না। মেজর সাদাত চেয়ারে হেলান দিয়ে ঘাড় কাত করে তাকালো। সহজ গলায় বলল, অতি কৌতূহলী বিড়াল মরে, জানো তো নিয়ন? এজেন্ট নিয়ন শাক করলো। ওকে, আপনার কথাই থাক। তবে একটু থেমে হাসি হাসি কণ্ঠে যোগ করলো, তবে তো আমার ব্যাপারে কিছু খোঁজ খবর করতে হয়। তীক্ষ্ণ হয়ে উঠল মেজর সাদাতের চোখ। সেই ধারালো দৃষ্টি এড়াতেই মনে হয় কৈফিয়ত দেওয়ার ভঙ্গিতে বলল এজেন্ট নিয়ন, আমি ব্ল্যাক এজেন্সির রেড লিস্টে সাক্ষী রাখা আমার জন্য বিপজ্জনক বস। তাছাড়া ডক্টর ইসরাত ডাক্তার হিসাবে খুবই জঘন্য। 2 বার জেল খেটেছে, বের হয়েছে। ওনাকে বিশ্বাস করাটা চরম মাত্রার বোকামি, অন্তত আমার জন্য। ডক্টর ইশরাত বিষয়ক আর একটা কথাও না। ঠান্ডা গলায় বলল মেজর সাদাত। লাস্ট একটা কথা বলি, যতদিন ডক্টর ইসরাত বিষয়ক সন্দেহ ক্লিয়ার না হচ্ছে, ততদিনে আমি ক্রমাগত আপনার আর ডক্টর ইসরাতের কথোপকথনের মধ্যে আড়ি বাঁধব। আপনাদের দুজনের জন্য ব্যাপারটা বিপজ্জনক। এজেন্ট নিয়ন নির্বিকার স্বরে বলল। মেজর সাদাত কঠোর চোখে তার দিকে তাকিয়েছে দেখে একটু ব্যাখ্যা করল সে। আমাকে দোষ দিয়ে লাভ নেই বস। ব্ল্যাক এজেন্সি আমাকেও এভাবেই তৈরি করেছে। সবাইকে অবিশ্বাস করা আমার রক্তে মিশে আছে।
মেজর সাদাত হতাশ চোখে এজেন্ট নিয়নের দিকে তাকালো। অন্য কারো বেলায় হলে ঘাট ধরে রুম থেকে বের করে দিত, কিন্তু এজেন্ট নিয়নের কথা ভিন্ন। সে আসলেই তাদের দুজনকে ছায়ার মতো অনুসরণ করে চলবে এবং জীবন অতিষ্ঠ করে দেবে। মেজর সাদাত ছোট্ট শ্বাস ফেলল, এজেন্ট নিয়নের দিকে তাকিয়ে বলল, ডক্টর ইশরাত আমার কাছে ভয়ানক রকমের কৃতজ্ঞ। যখন কেউ ওকে বিশ্বাস করেনি, তখন আমি তাকে করেছিলাম। এজেন্ট নিয়ন আরাম করে দেয়ালে হেলান দিল। কাহিনী একেবারে প্রথম থেকে শুরু করেন। সারাংশ সারমর্ম ছোটবেলা থেকেই মাথায় ঢুকে না। কঠোর চোখে তাকালো মেজর সাদাত, কিছু বলল না। সময় সেপ্টেম্বর 2019। মেজর সাদাতের জবানিতে, আমিনা মনে এই বাড়িটাকে মোটেই পছন্দ করে না। বড়লোকের বাড়ি, কিন্তু বাড়িতে সুখ নেই। সাহেব সেনাবাহিনীর বিরাট বড় অফিসার, বাড়িতে 1000 টাকার নিচে জিনিস নাই। অথচ সাহেবের বউ সেনাবাহিনীর মারামারির মাঝখানে পড়ে কেমনে খুন হলো। কবছর পর সাহেব নিজে মেয়েটাকে ত্যায্য করে দিল। একটা মাত্র ছেলে আছে, সে ছেলেও কি এক শান্তি মিশন থেকে ফিরে পুরো আওলা হয়ে গেছে। ছেলে সারাদিন ঘরের দরজা বন্ধ করে বসে থাকে, অনেকক্ষণ ডাকাটাকি করলে খাওয়া দাওয়ার জন্য বের হয়। মাঝে মাঝে 2-1 শুভাকাঙ্ক্ষী আসে তাকে বোঝার জন্য। তাদের সাথে ছেলের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এই উত্তপ্ত বিনিময় অবশ্য একপাক্ষিক। সাহেবের ছেলে উত্তরে কিছুই বলে না, চুপচাপ সব শুনে যায়। তবে আজকে বন্ধ দরজার ভেতরে ভেসে আসা চিৎকার চেঁচামেচির শব্দে নতুনত্ব আছে। আজকের ঝগড়ার মূল নায়ক স্বয়ং অফিসার সাহেব। ভর দুপুরে সাহেব বাড়ি আসার পরে তার চেহারা দেখে আমিনা মনে বুঝে নিয়েছিল ঝামেলা হওয়ার সমূহ সম্ভাবনা। বাড়ির অন্য সবই বুঝলেও সাহেবের ছেলে বোঝেনি। কে জানে, বোঝার চেষ্টাও সে সম্ভবত করেনি। তাই সাহেব গটমট করে যখন ভেতরে ঢুকলেন, তখন ছেলে কেবল চোখ তুলে তাকালো। এইটুকু যথেষ্ট সুপ্ত আগ্নেয়গিরিতে আগুন ধরানোর জন্য যথেষ্ট ছিল। মেজর জেনারেল শাহিন সাদাত অবশ্য তখন ব্রিগেডিয়ার জেনারেল, কাজেও প্রচণ্ড চাপ। তার উপর তার একমাত্র ছেলে নিজের উজ্জ্বল ভবিষ্যৎ ছেড়ে বাসের দরজা লাগিয়ে বসে আছে। শাহিন সাদাত যথেষ্টের উপরে সহ্য করেছে, কিন্তু আর নেওয়া যাচ্ছে না তার পাগলামি। শাহিন সাদাত চিবিয়ে চিবিয়ে বললেন, লিপ এক্সটেনশনের অ্যাপ্লাই করেছো শুনলাম। শাহিন সাদাতের একমাত্র পুত্র মানে আমি, মেজর সাদাত। যদিও তখন মাত্র লেফটেন্যান্ট। হ্যাসূচক ভঙ্গিতে মাথা নাড়ালাম। আব্বা বড় বড় শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার ব্যর্থ চেষ্টা চালালেন। সাইদ, সব পাগলামির লিমিট থাকেই। আমি উত্তর দিলাম না। কথার পিঠে কথা আমার স্বভাব না। চুপচাপ বসে রইলাম। আব্বা কঠোর কণ্ঠে বললেন, তোমার সময়ের দরকার ছিল, আমি দিয়েছি। ইটস অলরেডি আমান্থ। আমি এবারে কিছু বললাম না। শাহিন সাদাত অবশ্য উত্তরে আশাও করেননি। তিনি একই স্বরে বললেন, 1 সপ্তাহের মধ্যে তুমি জয়েন করবে। আমি হেডকোয়ারে বলে রাখবো। আমি উঠে দাঁড়ালাম। হাতের বইটা বুকশেলফে রাখতে রাখতে শান্ত কণ্ঠে বললাম, আমার এখন যে অবস্থা, তাতে 1 সপ্তাহ তো দূরের কথা, 1 বছর পরও তোমার ড্যাম সেনাবাহিনীতে জয়েন করা আমার পক্ষে সম্ভব না। আবার সহ্যের শেষ সীমানে পৌঁছাতে পৌঁছাতে নিজেকে সামলে নিলেন আব্বা। শীতল কণ্ঠে বললাম, কেন? আমি 40টা বাচ্চার গলাকাটা লাশের দৃশ্য ভুলতে পারছি না। একই স্বরে উত্তর দিলাম আমি। সেনাবাহিনীতে থাকতে হলে এইরকম দৃশ্য 1 কোটি বার দেখতে হবে, দেখে ভুলেও যেতে হবে। কাটাকাটি স্বরে বললেন আব্বা। আমি আমার আব্বার চোখে চোখ রাখলাম, ঠান্ডা গলায় বললাম, আমি তো থাকতে চাইছিও না। আমি সেনাবাহিনীতে থাকতে পারবো না। 1 কোটি বার তো দূরের কথা, আর একবারে দৃশ্য নিতে পারবো না। ভুলে যাওয়া তো দূরের কথা। আব্বা দাঁতে দাঁত পিষলেন। আমার ছেলে হয়ে জন্মে এমন নির্লজ্জ রুমের ভীতু হতে তোমার বাঁধলো না? আমি নির্বিকার কণ্ঠে বললাম, তুমি চাইলে তোমার ছেলে জন্মানোর জন্য আমি মাপ চেতে পারি। ঠাস করে একটা জ্বর পড়লো আমার গালে। আব্বা তার বাচ্চাদের গায়ে কখনো হাত তোলেননি। এমনকি শাওলি যখন সৈনিক বিদ্রোহের এক প্রমাণিত খুনির ছেলেকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগলো, তখন আব্বা এতটা রেগে যায়নি। আব্বার রাগী কাণ্ডজ্ঞান হারালেন। খসখসে স্বরে বললেন, তোমার মাপ চাওয়া বা না চাওয়াতে কি আসে যায়? এইগুলো তুমি বোঝো? রাগ, দুঃখ, মায়া, মমতা অনেক আগেই তোমার মাথা থেকে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। এই তথ্য শাহিন সাদাতের জানা আছে। আমি গালে হাত বুলালাম। আব্বার হাত যে এতটা শক্ত সেটা আগে জানতাম না। মনে হচ্ছে গাল ফেটে রক্ত বের হয়ে আসবে। আব্বা তার ছেলের হাসি হাসলেন, তিক্ত কণ্ঠে বললেন, আর তুমিও বা ওই কঙ্গোর মিশন নিয়ে এত ঢং করছো? আই ডোন্ট থিঙ্ক
ইউ ফেল্ট এনিথিং দেন অ্যান্ড ইউ ডোন্ট ফিল নাও? আমি সবসময়ের মতো এবারও নির্লিপ্ত চোখে তাকিয়ে রইলাম। আব্বাও কথা শেষ করে গটগট করে রুম ছেড়ে চলে গেলেন। ঠিক সেই মুহূর্তে আমার মাথায় প্রথমবার তীক্ষ্ণ ব্যথা আঘাত হানল। ঝিনঝিনে যন্ত্রণা আমার চোখের দৃষ্টি ঝাপসা করে দিল। আমি টলে উঠলাম। ঝাপসে চোখে কিছু ধরতে গিয়ে বুকশেলফে ধাক্কা লাগলো। হুড়মুড় করে বইগুলো পড়তে লাগলো। আর আমার মনে হলো আমি ঘন কালো পানিতে ডুবে যাচ্ছি। কানে হাওয়ায় ভেসে ভেসে আসছে স্পষ্ট কিছু চিৎকার। আমার জ্ঞান ফিরল রাত 7টার দিকে। রাইদ আমার বিছানার পাশে বসে আছে। রাইদ সাদাত আমার চাচাতো ভাই। আমাকে পৃথিবীর যে অল্প কিছু সংখ্যক মানুষ স্বাভাবিক মানুষের মতো মনে করে তাদের মধ্যে রাইদ একজন। রাইদ আমাকে চোখ মেলতে দেখে হাই তুলল। ভাই মাথা ফাটাবো তো ভাই মাথা ফাটিয়ে তো একশের করেছ। বড় চাচা আমাকে ডিউটি থেকে তুলে এনেছে প্রায়। আমি মাথার পাশে চিনচিনে ব্যথা অনুভব করলাম। হাতে স্পর্শ করে দেখলাম ব্যান্ডেজ লাগানো। নিশ্চয়ই এভাবে হুড়মুড় করে পড়ে গিয়ে মাথা ফেটে গেছে। রাইদ বিরক্ত কণ্ঠে বলল, তোমার সাথে সুস্থ কনভারসেশন চালানো সম্ভব না। কি বিরক্তিকর অভ্যাস, কথা বলে কথা উত্তর দেয় না। বড় চাচা কি সাথে তোমার উপর এত খেপা? আমি বালিশে মাথা রেখে চোখ বন্ধ করলাম। সহজ গলায় বললাম, তোর হাতুড়ো ডাক্তার শেষ হলে বিদায় হ প্লিজ। রাইদ উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, জানি শুনবে না, তবুও কালকে একটু আমার ওখানে এসো। একটা সিটি স্ক্যান করাতে হবে। হুট করে অজ্ঞান হওয়ার মতো মানুষ তো তুমি না, এটা আমি জানি। আমি কিছু বলার আগেই গভীর ঘুমে তলিয়ে গেলাম। রাইদ আশ্চর্য হলো না। সে একটু আগেই ডায়াজেপাম দিয়েছে রোগীকে। এত দ্রুত যে জ্ঞান ফিরলে সেটাই বরং আশ্চর্যের বিষয়। রাইদ বের হতে আব্বার মুখোমুখি হলো। আব্বা ডাইনিং টেবিলের উপর 2 হাত রেখে মাথা চেপে চিন্তা করছে। রাইদকে বের হতে দেখে আব্বা ক্লান্ত কণ্ঠে বলল, এই ছেলেকে নিয়ে আমি কি করব বলো তো রাইত? রাইদ ছোটখাটো ধরনের বিরমি খেল। সারা জীবনে এই প্রথম কেউ তার বুদ্ধির উপর ভরসা করে পরামর্শ চাইল। রাইদ গলায় খাকারে দিয়ে বলল, ঠিক 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 হয়ে যাবে চাচা। কি ঠিক হবে? এই ছেলে তো পুরো দুনিয়ার কারোর কথা শোনে না। আমার এতদিনের রেপুটেশন। যখন ওই স্বপ্নেও চিন্তা করেনি রাইদ সাদাত, তাই এবার করল। তার পরাক্রমশালী ব্রিগেডিয়ার জেনারেল চাচার কথা মাঝপথে থামিয়ে দিল। শান্ত কণ্ঠে বলল, চাচা আমি সাইদ ভাইকে ডায়াজিপাম ইঞ্জেকশন দিয়েছি। ভ্রুকুচকে তাকিয়ে রইল আব্বা। আচমকে প্রসঙ্গ বদলের কারণ খুঁজে বেড়াচ্ছে তার অস্থির চোখ জোড়া। রাইদ একটা চেয়ার টেনে বসতে বসতে বলল, খিচুড়ি ঢামানোর জন্য এই ইঞ্জেকশন ইউজ করা হয়। ইউ নো হোয়াট আই মিন রাইট? রাইদ একটু থামল, কিছুক্ষণ চিন্তা করে বলল, আমি মনোরোগবিদ্যা নিয়ে আইডিয়া কম, কিন্তু ফ্ল্যাট এফেক্ট যাদের মধ্যে আছে তারা নিজেদের অনুভূতি প্রকাশ করতে পারে না। প্রচণ্ড এই চাপ বেন অনেক সময় নিতে পারে না, তখন অজ্ঞান হওয়ার খিচুড়ি বা প্রচণ্ড মাথা ব্যথার মতো লক্ষণের হেল্প নিয়ে সামাল দেওয়ার চেষ্টা করে। আব্বা কিছু না বলে স্থির চোখে তাকিয়ে রইল। সম্ভবত বুঝতে পারছি রায়দের কথা এখনো শেষ হয়নি। এর মানে বুঝতে পারছেন চাচা, আজকে সাইদ ভাইকে কোন লেভেলের মানসিক কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে? রাইদ সহজ গলায় বলল। আব্বা শীতল কণ্ঠে বলল, তাহলে তুমি বলতে চাইছো আমি আজকে সাইদের অবস্থার প্রধান কারণ? রাইদ আচমকা শব্দ করে হেসে ফেলল, বলল, আমি কিছুই বলতে চাচ্ছি না চাচা, আমার ডিউটি আছে রাতে, যাই কেমন? সাইদ ভাই এখন ঠিক আছে, তবু কোনো মাত্র প্রয়োজন হলে কল দিলেই চলে আসবে ইনশাল্লাহ। দরজা থেকে পা বাড়াতে গিয়েও কিছু না ভেবে থামল রাইদ সাদাত। মাটির দিকে তাকিয়ে নরম কণ্ঠে বলল, চাচা ফ্যাক্টের পেশেন্ট তার অনুভূতি প্রকাশ করতে পারবে না কেবল, তাদের কিন্তু আপনারা আমার মতো রাগ দুঃখ কষ্ট আছে, কে জানে হয়তো বেশি আছে। আব্বা কথাগুলো শুনল, কিছু বলল না। একটু পরেই বাড়ির গেট খোলার শব্দ শোনা গেল। রাইদ চলে যাচ্ছে। আমিন এমন রাত 8টার দিকে ডাইনিং টেবিলে পানির জগ দিতে এসে থমকে গেল। বাড়ির বড় সাহেব তখনও চেয়ারে মূর্তির মতো বসে আছে। আমিন এমন কেন জানি বেচারার জন্য বড় মায়া লাগলো। মানুষটার কত টাকা পয়সা, কিন্তু ভয়ঙ্কর রকমের নিঃসঙ্গ। আমার ঘুম ভাঙল রাত 11:30টায়। ঘুম থেকে উঠে একজোড়া জ্বলন্ত চোখের মুখোমুখি পড়লাম। রায় চেয়ারে পা তুলে বসে ফোন টিপছিল। আমাকে চোখ মেলতে দেখে সে খেকিয়ে উঠল রীতিমতো। তোমার আর তোমার বাপের জন্য আমার কেরিয়ার শেষ, ভবিষ্যৎও শেষ।
আমি কিছু বললাম না। মাথা তুলতে গিয়ে মুখ বিকৃত করে ফেললাম। মাথায় প্রচণ্ড ব্যথা। রায়দা অবশ্য তার ঘ্যানঘ্যানানি চালিয়ে যেতেই লাগলো। আমার ডিউটি ছিল সকালে, তোমার মাথা ফাটানো কেসে সেই ডিউটি রাতেই শিডিউল করতে হয়েছে। 8টার দিকে ডিউটিতে গেলাম, তোমার বাপে ফোন দিয়ে বলল তোমার খেদমতে যেতে হবে, তা নাকি জরুরি কাজ পড়ে গেছে, সারা রাতও না থাকতে পারে। বাসায় একজন কাজের মহিলা ছিল, সে চলে গেছে। এখন আবার সারা রাত এখানে বসে থেকে তার আদরের পুত্র সন্তানকে পাহারা দিতে হবে। মানে পাইছোটা কি? হ্যাঁ, চাকরি বাকরি নাই আমার। আমি শুষ্ক হাসি হাসলাম। তুইও বা কোন দুঃখে শুশু করে চলে এলে? আবার ফোন খট করে কেটে দিয়ে নিজের কাজে মন দিলেই পারতি। রাইদ মুখ বিকৃত করল। আর তারপর আমার ক্র্যাশ ফায়ার হোক, এইটাই তুমি চাও? আমি টলমল উঠে দাঁড়ালাম। মাথার ঘোর এখনো কাটছে না। কোনো মতে বাথরুমে গিয়ে কল ছেড়ে দিলাম। মুখে পানি ছিটে দিতে দিতেই বাথরুমের দরজার খটাখট শব্দ শোনা গেল। রাইদ দরজায় তার খটাখট চালাতে চালাতে বলল, ভাই জলদি বের হও, তুমি কি কারবার গটিয়ে এসেছ? আল্লাহ মালুম, এই মেয়ে গেটে দুনিয়ায় ক্যাচার লাগাইছে, তোমার সাথে কথা না বললে নাকি যাবে না। আমি স্থির চোখে আয়নার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। রাইদ মিথ্যা বলছে না। রাত 12টার দিকে ব্রিগেডিয়ার জেনারেল শাহিন সাদাতের বাসায় এই ধরনের মিথ্যা চলে না। আমি দরজা খুলে বের হলাম। দোতলা ছাদে দাঁড়িয়ে গেটের রাস্তা স্পষ্ট দেখা যায়। আমি দোতলার ছাদে দাঁড়াতে অবশ্য রাইদ হুড়মুড় করে আমার পাশে দাঁড়ালো। হরবর করে বলল, ভাই তুমি কি কোনো নারীকটিত ঝামেলায়? আমি রাইদের কথায় পাত্তা দিলাম না, কারণ রাস্তার নিয়ন বাতির অল্প আলোয় গেটে দাঁড়ানো মেয়েটাকে আমি চিনতে পেরেছি। রাইদ আমার দিকে তাকিয়ে বলল, ভাই কে এই মেয়ে? আমি শিরের দিকে পা বাড়াতে বাড়াতে বললাম, মেয়েটা আমার সাথে কলেজে পড়তো। দারোয়ানকে বলো গেট খুলতে, মেয়েটার সাথে আমার কথা বলতে হবে। রাইদ হা হয়ে গেল। সে যত দূর জানে আমার কলেজ জীবন মোটেই সুখকর ছিল না। কলেজে আমার ডাকনাম ছিল মরার লাশ। নামকরণ যে করেছে তার রসবোধ ছিল ভালো। আমার চেহারায় এখন যতটুকু আবেগ অনুভূতির ছাপ পড়ে, তখন তাও পড়তো না। কে জানে, মৃত মানুষের মতোই লাগতো হয়তো। চেহারার এই অপরিচিত শীতলতার জন্য সবে আমাকে মরণ ব্যাধিতে আক্রান্ত রোগীর মতো এড়িয়ে চলত। সেখানে আজ এক মেয়ের জন্য এইভাবে আমাকে ব্যতিব্যস্ত হতে দেখে স্বাভাবিকভাবেই মাথা কাজ করা থামিয়ে দিয়েছে রাইতের বেলায়। রাইদ কোন দুনিয়া আছে? তোখানে যেতে বললাম। আমার কঠোর কণ্ঠে বাস্তবে ফিরল রাইদ। রাইদ ইন্টারকমের বোতাম টিপতে টিপতে হতাশ কণ্ঠে শকতোক্তি করল, কি যন্ত্রণাতে পড়লাম রে বাবা। কিছুক্ষণ পর বাসরুমের সোফায় হলুদ সালোয়ার কামিজ পরে মেয়েটা ক্রমাগত চোখ মুছছে। সালোয়ারে কাদা ছিটকে লেগে অনেকখানি ময়লা হয়ে আছে। বা হাতের উল্টো পিঠে শুকনো রক্তের দাগ কেটে গেছে মনে হয়। আমি বসার ঘরে পা দিতেই মেয়েটা চমকে আমার দিকে তাকালো, ঢোক গিলে বলল, সাইদ সাদাত। আমি মেয়েটার মুখোমুখি সোফায় বসলাম। শান্ত কণ্ঠে বললাম, ইসরাত জাহান, সেকশন বি, রোল নম্বর 250। ইসরাত ঠোঁট কামড়ে কান্না আটকালো। তো তুমি আমাকে এখনো মাফ করনি তাই না? কলেজে আমার জন্য তোমাকে। আমার কালো কুচকুচে চোখ জোড়া স্থির হলো। ইসরাতের ওপর টেবিলে পানি ভর্তি গ্লাসটার তার দিকে এগিয়ে দিয়ে বললাম, শহীদ শামসুল হক কলেজে 2016 সালে ইন্টার ফার্স্ট ইয়ারের সেকশন বিতে 350 জন ছাত্রছাত্রী ছিল। এর মধ্যে তুমি একমাত্র যে কখনো আমাকে মরা লাশ বলে ডাকোনি। ইসরাত আমার বাড়িয়ে দেওয়া পানির গ্লাসে চুমুক দিতে গিয়ে বিষম খেল। কোনো মতো কাশি থামিয়ে বলল, এর জন্য আমাকে মাফ করেছো তুমি? আমি উত্তর না দিয়ে পুরোপুরিভাবে প্রসঙ্গ ঘুরিয়ে ফেললাম। কেন এসছো আমার কাছে? ইসরাত আবারও ঠোঁট চেপে কান্নার ধমক আটকালো কিছুক্ষণের জন্য। তারপর থেমে থেমে বলল, আমার ভাইটাকে ওরা মেরে ফেলবে সাইদ। আমার ভাইটাকে বাঁচাও প্লিজ। আমার ছোট ভাই ইমন, আজকে বেলা 12টা থেকে ওর কোনো খোঁজ নেই। আমি সারাটা দিন টেনশনে অস্থির। রাত 8টার দিকে একটা ফোন কল আসে। একটা ফ্যাসফ্যাসে গলা আমাকে জানায় 50 লাখ টাকা না দিলে ওরা নাকি আমার ভাইকে মেরে ফেলবে। আর আমার ভাইয়ের একটা ভিডিও পাঠিয়েছে, হাত পা বেঁধে ফেলে রাখার দৃশ্য। ইসরাত হাউমা করে কাঁদতে কাঁদতে বলল। আমি সোফায় হেলান দিলাম, নির্বিকার কণ্ঠে বললাম, এখানে আমি কি করতে পারি? ইসরাত চোখ মুছল। আমি তোমাকে ছাড়ার কোনো ক্ষমতাবান মানুষকে চিনি না। সারা দিন
একে তাকে জিজ্ঞেস করে তোমার ঠিকানা জেনে আসতে আসতে রাত হয়ে গেছে। প্লিজ হেল্প মি সাইদ, আই ডোন্ট নো হোয়াট টু ডু। আমি একই স্বরে বললাম, আমি ক্ষমতাবান লোকেদের কাতারে পড়ি না ইসরাত। আমি খুব শীঘ্রই সেনাবাহিনী থেকে রিজাইন করব, নইলে বদ্ধ উন্মাদ হয়ে যাব। ইসরাত আমার কথাগুলো শুনে থম মেরে রইল। কাপা হাতে গ্লাসের পানিতে আবার চুমুক দিল, যেন কি করবে বুঝতে পারছে না। রায় এতক্ষণ দেয়ালে ঠেস দিয়ে তীক্ষ্ণ চোখে ইসরাতে দেখে তাকিয়েছিল। মেয়েটাকে শুরু থেকে ভীষণ রকমের পরিচিত লাগছে তার। আচমকা সে সোজা হয়ে দাঁড়ালো। এই মেয়েকে সে চিনতে পেরেছে। এত বিখ্যাত একজনকে তার চিনতে এতক্ষণ কেন লাগলো, সেটাই বরং ভাবনার বিষয়। রায়েত শান্ত কণ্ঠে বলল, আপনার পুরো নাম ইসরাত জাহান শিলা? ইসরাত ভাবে জায়গা খেয়ে তাকিয়ে রইল। রায়েত সামনে হেঁটে এসে ইসরাতের হাতের কাচের গ্লাসটা নিজের কাছে নিল। টেবিলে রাখতে রাখতে নরম কণ্ঠে বলল, আপনার নিজের বাবা স্বরাষ্ট্রমন্ত্রী, আর আপনি ছেঁড়া সালোয়ার কামিজ পরে রাত বেরাটের সময় এই বাসায় ডঙ্কতে আসছেন? রায়েত আমার দিকে ফিরে কাজ ছাকালো। সাদ ভাই, তোমার ক্লাসমেট যে এত বিখ্যাত মানুষের মেয়ে তা জানতে না? পত্রিকায় তার পোলাপান নিয়ে অত্যন্ত 100 বার নিউজ হয়েছে। না, জানতাম না। আমার কৌতূহল খুব কম। আমি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম। ইসরাত অস্থির চোখে আমার আর রায়েতের দিকে তাকালো। সে বুঝতে পারছে আমার আর তার কোনো ব্যাপারে আগ্রহ নেই। ইসরাত হুড়মুড় করে উঠে আমার সামনে দাঁড়ালো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।